তাকেই খুঁজবো। কোন মানুষ যখন তার, ভাবুন আমার কাছে একজন 70 বছর বয়সের মানুষ এসেছেন ক্যান্সার নিয়ে, বলে যে স্টেজ 2 আর স্টেজ 3, আপনি কিছু করতে পারবেন? আমি বললাম শুনুন, আপনি ওনাকে কি কি ওষুধ খাওয়ান? ঘুমের ইঞ্জেকশন দেই একবার, ব্যথার ট্যাবলেট দেই 3 বার। তখন আমি বললাম তার মানে হলো উনি অনেক কষ্ট নিয়ে বেঁচে আছেন, আমার কাছে ওষুধ খেলে আমি ওনাকে শান্তিতে মেরে দেবো। রুগী খুশি, পেশেন্ট পার্টি খুশি। এই জন্য, কারণ বাড়ির লোক ঘুমোতে পারছে না, নট অনলি বাড়ির লোক, পাড়ার লোক, আশেপাশের বাড়ির লোক চিৎকারে ঘুমোতে পারছে না। আপনারা জানেন এই ক্যান্সার রোগী আপনার বাড়ির পাশে কখনো থেকে থাকে। আমি বললাম শুনুন, আমি এই মানুষটার জন্য একটি কাজ করতে পারি, সে হলো ওনাকে শান্তিতে বাঁচিয়ে রেখে শান্তিতে মেরে দিতে পারি। আপনি যদি রাজি থাকেন আমি ওষুধ দিতে পারি। সবার আগে পেশেন্ট খুশি শুনে আপনি আমার যন্ত্রণা কমিয়ে দেন। ডাক্তারবাবু আমি বাঁচতে চাই না, এই যন্ত্রণা নিয়ে বাঁচতে চাই না, আপনি আমাকে যন্ত্রণা কমিয়ে এখনই মেরে দেন, আমি খুশি, পেশেন্ট পার্টিও খুশি। হ্যাঁ ডাক্তারবাবু, উনি অনেক কষ্ট পাচ্ছেন, আপনি সেই শান্তির ব্যবস্থা করুন, রোগ সারবে না আমরা জানি। স্ত্রী ডাক্তারবাবুরা বলে দিয়েছে কোনো চিকিৎসা নাই। এইবার কথা হলো ওষুধটা কি হবে? ওষুধটা হবে তো মানুষের কাছে যেতে হবে। উনি তো রুগী, আমি তো ওষুধ দিতে পারবো না। তাহলে আমি খুঁজবো কি খুঁজবো? আমি একটা কেস দিয়ে বলি, এটা লিভার ক্যান্সার, তাহলে ভালো মনে হবে। আমি বললাম আপনি ছোটবেলাকার কয়েকজন অন্তরঙ্গ বান্ধবীর কথা বলুন। উনি মহিলা, অন্তরঙ্গ বান্ধবীর কথা, যাদের সঙ্গে মনের কথা হতো। উনি বললেন আমার একজন বান্ধবী ছিল। আমি বললাম সেটা কখন? হাই স্কুলে। বললাম প্রাইমারি স্কুলে ছিল না কেন? বলে ওর সঙ্গে পড়তাম আমি প্রাইমারি স্কুল থেকেই, ও আমার পাশের বাড়ির, কিন্তু আমাদের বন্ধুত্ব শুরু হলো হাই স্কুলে গিয়ে। আমি বললাম এত দেরি কেন? উনি বললেন অন্তরঙ্গতা, বন্ধুত্ব কি এত সহজে হয়? চেনা পরিচয় হয়, কিন্তু আপনার কি হয়? উনি আবার আমাকে উল্টে প্রশ্ন করলেন আন্তরিকতা কি এত সহজে হয়? আন্তরিকতা হতে গেলে তো কতগুলো ধাপ আছে, ধাপ পেরিয়ে তবে বন্ধুত্ব হয়, আন্তরিকতা হয়। আমি বললাম থ্যাংকস এ লট। আর তখন আমি জিজ্ঞেস করলাম কনফার্মেশনের জন্য, আচ্ছা আপনার স্বামীর সঙ্গে আন্তরিকতার কথা বলুন। বললো ওর সঙ্গে ঘর করছি এইমাত্র। আমি সে কথা বলিনি, স্বামী স্ত্রী তো অনেক রকম সম্পর্ক হয়। প্রথম হয় বন্ধুত্বের, তাছাড়া হয় ভৃত্য আর বস, তারপরে হয় জাস্ট বেঁচে আছি স্বামী স্ত্রী, সবাই জানে আমরা স্বামী স্ত্রী, বাচ্চা হয়েছে ব্যাস। বুঝলেন তো আপনি রুগী কত দার্শনিক তত্ত্ব শুনিয়ে দিল। রুগীরা কিন্তু অনেক কথা বলেন গো। তা আমি তাই বলি ডাক্তারবাবুদেরকে, রুগীদেরকে আপনি রুগী কনসিডার করবেন না, কনসিডার করবেন গুরু হিসাবে। তাহলে দেখবেন ওর প্রতি আপনার আন্তরিকতা, দায় দায়িত্ব বোধ অনেক বেড়ে গেছে। কারণ লোকেরা টাকা দেওয়ার জন্য বসে আছে গো, ওর নিবার লোক পায় না। তাহলে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম এই কথার পরে, আমি তো এখন ড্রাগটা পড়াইনি তাই আপনাদের বলতে অসুবিধা হলো, আসলে ড্রাগটা তো সোজা। কারণ সে কি বললো, ছোটবেলা থেকে ওর সঙ্গে পড়ি, বন্ধুত্ব হলো কিন্তু হাই স্কুলে গিয়ে। স্বামীর সঙ্গে বন্ধুত্ব হয়নি, কারণ দুজনের মনের মিল হয়নি। আমরা একসঙ্গে ঘর করি, আমাদের বাচ্চা আছে, ভেবে নিন এটাই আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, দ্যাটস এনাফ, নট মোর দ্যান দ্যাট। তো এইরকম হিসাবে বিচক্ষণ তো পৃথিবীতে একজনই আছে, মাত্র একজন, তার নাম থুজা অক্সিডেন্টালিস। তার এই বিচক্ষণতার প্রমাণ দেয় সে জন্ম থেকে, না বলা ভালো মায়ের পেট থেকে বা জন্মাবার আগে থেকে, অন্তত কেউ একজন ওই স্বভাবের হবেনি গাছের। গাছ মানে মা অথবা বাবা, যে কোনো একজন এই স্বভাবের হতেই হবে। যার প্রকটতা থাকবে, চারিত্রিক বৈশিষ্ট্য, তারটাই বাচ্চা পাবে। তো ওনার পক্ষে আমার সুবিধা হয়েছিল, ওনার বাবার কথা, ওনার মায়ের কথা উনি খুব সুন্দরভাবে বলতে পেরেছিলেন। তো আমি জানি না, কাকতালীয় ভাবে আমাদের বাবা মায়ের সম্পর্কও ছিল এমনই, জাস্ট বেঁচে থাকা। আমি দেখিনি আমার বাবা মায়ের বন্ধুত্ব। আমি বললাম কেন? উনি বললেন আমি জানি না, তবে তাদের ঝগড়া শুনে বুঝতে পারতাম কেউ কাউকে বিশ্বাস করতে পারে না, ওদের মধ্যে একটা সন্দেহ কাজ করে চলে।
তো আপনার মায়ের কোনো বান্ধবী ছিল না? বললো নিশ্চয়ই ছিল, অনেক বান্ধবী ছিল। তবে আমার একজন আন্টিকে আমি জানি, মায়ের খুব প্রাণের মানুষ, তাই বাবার সঙ্গে কোনো অশান্তি হলে সঙ্গে সঙ্গে আমার আন্টিকে আমার মা ফোন করে বলতেন, জানিস তো বড় কষ্টে আছি রে, আজকে এই হয়েছে। তা থেকে আমি বুঝতে পারি আমার মায়ের মনের মানুষ ছিলেন আমার ওই আন্টিটি। আচ্ছা, এখন ওষুধ কি হবে? ওষুধ তো তুজা হলো, কিন্তু কথা পোটেন্সি কি দেবো? স্টেজ 3 অর্গাননে লেখা আছে, ফিলোসফিতে লেখা আছে হায়ার পোটেন্সি হায়ার প্যাথোলজি লোয়ার পোটেন্সি, আর লোয়ার প্যাথোলজি হায়ার পোটেন্সি। এই তথ্য মেনে কিন্তু আমিও চিকিৎসা করতাম। আমার ভুলটা ভেঙে দিল আমার আরেক গুরু, সে গুরুর নাম আমার পেশেন্ট। 0/1 দিয়ে শুরু করেছি, চলছে চিকিৎসা চলছে, এক্সপেক্টেড রেজাল্ট নেই। মাঝে মধ্যে দুঃসাহস তো জাগেই পাগলামির জন্য, কারণ দেখি না একবার দিয়ে কি হয়, কি আর হবে। তো স্টেজ 3, দুদিন আগে পরে মতো দুদিন আগে মরবে, আবার কি। তো দিয়েছি 10M। খবর এলো এখন মা ঘুমাচ্ছে। এ কয়দিন ব্যথা কম থাকলেও ঘুমোয়নি, কারণ ব্যথা অল্প অল্প হয়েই যাচ্ছিল। মা কিন্তু আজ এই ওষুধটা খাওয়ার পর ঘুমিয়েছেন। আপনারা বলুন, হায়ার দ্য প্যাথোলজি লোয়ার দ্য পোটেন্সি, স্যার ওই ডিউ রেসপেক্ট টু স্যারদের থেকে শেখা ভালো না পেশেন্টদের থেকে শেখা ভালো? লেম্যান পেশেন্ট, ইলিটারেট পেশেন্ট, কে বলবে? কোনটা মানবো? আমার মনে হয় তথ্য কথা দিয়ে পরীক্ষায় পাশ করা যায়, এক্সামিনারকে ঠকানো যায়, কিন্তু মানুষকে ঠকানো যায় না। তাই আমার কথা শুনুন, আপনারা যা জানেন সেটাও মানুন। প্রথমে আপনারা হায়ার প্যাথোলজি লোয়ার পোটেন্সি শুরু করুন। যদি দেখেন এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে না, কিন্তু ড্রাগ আপনি অনেকভাবে 5 ভাবে কেন অনেকভাবে পরীক্ষা করে দেখেন ড্রাগ ঠিক আছে, দেন 10M পোটেন্সি আপনি শুরু করুন। দেখুন পেশেন্ট ঘুমিয়ে যাবেই। আমি এমনও কাজ করেছি, মানে ওটা আমার কৃতিত্ব নয়, ওটা আমার দর্শনের কৃতিত্ব, আমার পথের কৃতিত্ব। সে হলো, আপনারা তো জানেন কেমো দিলে কেউ একটা সহ্য করতে পারেন, কেউ মোটেই সহ্য করতে পারেন না। আমি একটা কেস দেখার সৌভাগ্য আছে, 3 বার কেমো নিয়েছে, না সরি 2 বার নিয়েছে। প্রথমবার প্রবলেম হয়নি, দ্বিতীয়বার পরে কেমো দেওয়ার পরে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়েছে। সেই যন্ত্রণা এতটাই ওরা পেন ক্লিনিকে ভর্তি হতে বাধ্য হয়েছে। অনেক দামি, ওরা অনেক বড়, কোটি কোটি টাকার মালিক। তো আমাকে যখন প্রথম দেখাতে আমার কাছে গেলাম, তখন আমার ফিস ছিল 1600 টাকা। এখন তোমার ফিস 15,000 টাকা। তো 16 টাকা কিন্তু আমাকে 4,000 টাকা গাড়ি ভাড়াতে নিয়ে গেছিল। তো আমাকে বললো আপনি পারবেন সারিয়ে দিতে? আমি বললাম আমি সারিয়ে দিতে পারবো? আমি জানি না, আমি এমন কথা দিতে পারি না। তাহলে ছেড়ে দিন। বললাম ঠিক আছে, ছেড়ে দিলাম। তো ওরা তো গেল অনেক বড় নার্সিংহোমে, কোটি কোটি টাকা ওদের আছে। গিয়ে প্রথমবার ঠিকঠাক, দ্বিতীয়বারে পেন শুরু হলো, পেন ক্লিনিকে ভর্তি করলো, হাজারো চেষ্টা করলো, পেন বন্ধ হলো না। ওরা বাধ্য হলো পেশেন্টকে বাড়ি নিয়ে আসতে, আবার আমাকে ডেকে পাঠালো। আমি উপরওয়ালার কাছে অনেক কৃতজ্ঞ। ওষুধটা ছিল ফসফরাস, আমি দিয়েছিলাম অবশ্যই 10M, আমার বলতে কোনো বাধা নেই। পেশেন্ট কিন্তু, আমি তখন বসে তার স্বামীর সঙ্গে, তার পরিবারের সঙ্গে গল্প করছি, তার মধ্যে খবর হলো পাশের ঘর থেকে তার সম্ভবত শাশুড়ি বললো বৌমা খেতে চাইছে এখন। এখন কতদিন পর? উনি বললো সে অনেক দিনের কথা, ও তো ভর্তি ছিল কেমো দেওয়ার পর, তার আগে থেকেই খেতে পারতো না, প্লাস ক্যান্সার, আর তারপরে কেমো খেতে পারেনি বহুদিন, এই এখন ও খেতে চাইছে। আমি আপনাকে জিজ্ঞেস করতে এলাম ওষুধটা তো সবে খেলো, খেতে দেবো? এমন বহু কাহানি আছে, আমি ওগুলো বলে দীর্ঘায়িত। অ্যাকচুয়ালি আমি বলতে চাইলাম পোটেন্সির কথাটা এই গল্প দিয়ে। পোটেন্সি ব্যাপারটা কিন্তু আপনারা এই ডিসকাশন অন পোটেন্সি যে লেখাটা আমি দিয়েছি, এর পরের এডিশনে কামাল সাহেব বাংলা ভার্সন বার করবে, আমি ওর বাংলা লিখবো না, জানি না পারবো কি পারবো না, যখন উনিই করবেন এই দায়িত্বটা, উনি ইংলিশের প্রফেসর, তো উনি নির্ভুল বাংলাই দেবেন নিশ্চয়ই। কিন্তু আপনারা এটুকু জানুন, হায়ার দ্য প্যাথোলজি লোয়ার দ্য পোটেন্সি, প্লিজ ভাবুন একবার, পেশেন্টের থেকে রায় নিন, বই থেকে নয়। বই পড়ে পরীক্ষায় পাশ করা যায়, পেশেন্টের কাছে পাশ করা যায় না। হ্যাঁ, 10M কত? তার সম্ভবত শাশুড়ি বললো বৌমা খেতে চাইছে এখন। এখন কতদিন পর? উনি বললো সে অনেক দিনের কথা, ও তো ভর্তি ছিল কেমো দেওয়ার পর, তার আগে থেকেই খেতে পারতো না, প্লাস ক্যান্সার, আর তারপরে কেমো খেতে পারেনি বহুদিন, এই এখন ও খেতে চাইছে। আমি আপনাকে জিজ্ঞেস করতে এলাম ওষুধটা তো সবে খেলো, খেতে দেবো?
এমন বহু কাহানি আছে, আমি ওগুলো বলে দীর্ঘায়িত। অ্যাকচুয়ালি আমি বলতে চাইলাম পোটেন্সির কথাটা এই গল্প দিয়ে। পোটেন্সি ব্যাপারটা কিন্তু আপনারা এই ডিসকাশন অন পোটেন্সি যে লেখাটা আমি দিয়েছি, এর পরের এডিশনে কামাল সাহেব বাংলা ভার্সন বার করবে, আমি ওর বাংলা লিখবো না, জানি না পারবো কি পারবো না, যখন উনিই করবেন এই দায়িত্বটা, উনি ইংলিশের প্রফেসর, তো উনি নির্ভুল বাংলাই দেবেন নিশ্চয়ই। কিন্তু আপনারা এটুকু জানুন, হায়ার দ্য প্যাথোলজি, লোয়ার দ্য পোটেন্সি। প্লিজ ভাবুন একবার, পেশেন্টের থেকে রায় নিন, বই থেকে নয়। বই পড়ে পরীক্ষায় পাশ করা যায়, পেশেন্টের কাছে পাশ করা যায় না। হ্যাঁ, টেনেম কতবার হবে? একবারই হবে। কতক্ষণ? যতক্ষণ না সিস্টেম ডিমান্ড করছে। আবার কি টেনেম দেওয়া যাবে? না, যাবে না। যাবে মাঝখানে একটা ইন্টারকারেন্ট ডোজ। ইন্টারকারেন্ট ডোজ মানে কি? একটা অন্য পোটেন্সি, লোয়ার পোটেন্সি দিয়ে নিয়ে আপনি 0.1 দিন আর যাই করুন, ভালো থাকবে সে। আবার ওর ব্যথা দেখা দেবে, আপনি রিপিট করতে পারবেন 0.1, টেনেম তো রিপিট করতে পারবেন না। তো 0.1 ধরুন রিপিট হয়ে গেল, 2 দিন রিপিট হয়ে গেল, পেশেন্ট ভালো আছে, আবার পেন রিকার করলো, আপনি আবার টেনেম জলে মেশানো 1 চামচ দেবেন। কারণ এত স্ট্রেস ফ্রি, পেশেন্ট তো বাঁচবে না। কিন্তু আপনাকে জানা হয়েছে কেন? তবু আমরা বাঁচুক সে চাই না, আমরা চাই শান্তিতে বাঁচুক। তাই আপনি এই প্রেসক্রিপশন করেছেন, এইভাবে পোটেন্সিকে মাঝে মধ্যে চেঞ্জ করে দিচ্ছেন। স্বল্পক্রিয় দীর্ঘক্রিয় তো সকালবেলা বলেইছি। আর একটা মামনি দারুণ একটা প্রশ্ন দিয়ে গেছে ভাইটাল ফোর্স এবং ডাইনামিক ফোর্সের সম্বন্ধে। ধারণাটা আমার কাছে পরিষ্কার নেই, এর মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যটি আছে যদি সেটি একটু বলতেন। গতীয় শক্তি কিন্তু অ্যাকচুয়ালি, ডাইনামিক এনার্জির কথা কিন্তু অ্যাকচুয়ালি ফিজিক্সের কথা, আর ভাইটাল ফোর্স কিন্তু অর্গাননের কথা। সেই জন্য ভাইটাল ফোর্স আমাদের জ্ঞাতব্য, ডাইনামিক ফোর্স কিন্তু ফিজিক্সের কথা। সেই জন্য বাবা, মানুষের ক্ষেত্রে কিন্তু তুমি ডাইনামিক ফোর্সের অ্যাপ্লিকেশনটা ভাবে পাবে না। কারণ আমাদের ডিউটি হলো একটা মানুষের জন্য যে ওষুধ প্রেসক্রাইব করা, সেটা অ্যাকচুয়ালি মানুষটার জন্য নয়, তার মধ্যে থাকা ভাইটাল ফোর্সের জন্য। কারণ আমরা অসুস্থ হই তখন যখন আমাদের ভাইটাল ফোর্স দুর্বল হয়। এক্ষেত্রে ডাইনামিক ফোর্সের কোনো প্রসঙ্গ উঠলো না। কিন্তু এই যে গতীয় শক্তি, এটা কিন্তু জড় বস্তুর ক্ষেত্রে আমার যতদূর ধারণা আছে, যদি আমি খুব ভুল না বলে থাকি, আদারওয়াইজ তুমি যদি অন্য কাউকে দিয়ে অন্য কোনো জবাব পাও, ভাইটাল ফোর্স মানুষের জন্য প্রযোজ্য, ডাইনামিক ফোর্স জড় বস্তুর জন্য প্রযোজ্য, একটি ফিজিক্সের, একটি অর্গাননের। তো যে কথা উঠেছিল ভাইটাল ফোর্স, অ্যাকচুয়ালি ওষুধটা কিসের জন্য? ভাইটাল ফোর্স, দুর্বল ভাইটাল ফোর্সকে সবল করবার জন্য। কেন? কারণ আমি ছিলাম মায়ের পেটে এক খুশি একটি প্রাণী, আমরা সবাই। সেই প্রাণীটি কি কেমন করে দাঁত, চুল, নখ, কান, হার্ট, ব্রেন এত কিছু হলো? কে করেছিল? ওই জাইগোটটার মধ্যে একটা টোটিপোটেন্স, একটা ভাইটাল ফোর্স ছিল, একটা টোটিপোটেন্স সেল সে ক্রিয়া তৈরি করে তাকে দিয়ে সেই ছোট্ট একটি কোষকে, জাইগোটটিকে আজকে বিভিন্ন সিস্টেম হয়তো কোটি কোটি কোষে পরিণত করেছে। যে করেছে তার নাম কিন্তু ভাইটাল ফোর্স। সেই ভাইটাল ফোর্স যখন দুর্বল হয়, তখন কিন্তু সে কোনো সিস্টেমকেই আর বাঁচাতে পারে না। কখনো চোখ চলে যাচ্ছে, কখনো হার্ট চলে যাচ্ছে, কখনো লাং চলে যাচ্ছে। কিন্তু যখন আমরা সেই মানুষটার কথা ভেবে সেই মানুষটার জন্য একটা ওষুধ বার করতে পারি, যা ভাইটাল ফোর্সের সঙ্গে সিমিলিমাম, তাহলে কিন্তু ভাইটাল ফোর্স যেটা অসুস্থ বা দুর্বলতার কারণে বাচ্চাটা জ্বর হয়েছিল, মানুষের মাথা ব্যথা করছিল, ক্যান্সার রোগীর যন্ত্রণা হচ্ছিল, সেই ভাইটাল ফোর্স যখন চাঙ্গা, তখন ওই সব করবে। আপনাকে না কানের যন্ত্রণা, না দাঁতের যন্ত্রণা, না জ্বর, না ক্যান্সারের যন্ত্রণা, কিচ্ছু আপনাকে কমাতে হবে না। তাই আপনার ডিউটি হলো ওয়ান ম্যান অ্যান্ড ওয়ান মেডিসিন না, ওয়ান ভাইটাল ফোর্স অ্যান্ড ওয়ান মেডিসিন। মানে হলো ওই মানুষটির যে ভাইটাল ফোর্স দুর্বলতার জন্য এই ঘটনা ঘটেছে, সেই ভাইটাল ফোর্সকে চাঙ্গা করবার জন্য আপনি তার জন্য একটা ওষুধ বার করবেন। ওই মানুষটি কিসে ভুগছে, কতক্ষণ বাঁচবে, আদৌ ভালো হবে কিনা, এইটা আমার আপনার জ্ঞাতব্য নয়। আমাদের ডিউটি একটাই, ওই মানুষটির ফল গাছ ইত্যাদি যে পদ দিয়ে বলা হয়েছে, তার ভাইটাল ফোর্সের জন্য একটা সিমিলিমাম পার করা। যার দায়িত্ব দাঁতে যন্ত্রণা, কানে যন্ত্রণা, অজ্ঞান হয়ে পড়ে থাকা, আর অ্যাকিউট ইনজুরি। আমি তখন বাইরে ছিলাম, আমাকে কোনো ডাক্তার উপস্থ করেছিলেন,
বা করেননি ভালো মনে নেই, আপনারা প্রশ্ন করতেই পারেন। আচ্ছা, অ্যাকিউট অবস্থায় কি করবে, এখানে একটা প্রশ্ন আছে। অ্যাকিউট ইঞ্জুরি কথা তো শুনিয়েছিলাম, তখন একতলা থেকে পড়ে গিয়ে বমি। আর একটা কথা হলো, আত্মীয় বাড়িতে খেয়ে অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস বলেছি, বলিনি। অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস মানে হলো খাদ্যে বিষক্রিয়া হয়ে হাই রাইজ অফ টেম্পারেচার নাম্বার 1, নাম্বার 2 লুজ মোশন, নাম্বার 3 ভমিটিং। এটা কিন্তু হঠাৎ করে শুরু হয়ে যায়। তো হঠাৎ করে শুরু হলেও আপনি হঠাৎ করে কিছু করতে পারবেন না, যদিও মিনিমাম মেডিসিন বার করতে না পারেন। তো ঘটনাটা হচ্ছে এইরকম, আমি তখন সেমিনারের জন্য, কলকাতা সেমিনারের জন্য প্রস্তুত হচ্ছি, আমি খুব ব্যস্ত। সেটি আমার ছাত্রের মেয়ে। তো আমার ছাত্রটা আমার প্রতি বিশেষ শ্রদ্ধাশীল বলে তার স্ত্রীকে বলেছে, স্যারকে এখন বিরক্ত করা যাবে না। ও আমাকে ফোন করেনি, কিন্তু ওষুধ দিয়ে কিছু করতে পারেনি। তারপর ও অ্যালোপ্যাথ ডাক্তারকে ডেকেছে, সবার অনুরোধে অ্যালোপ্যাথ ডাক্তার এসেছে, ইঞ্জেকশন দিয়েছে, ওষুধ দিয়েছে, ওষুধ বমি করে তুলে দিয়েছে, বমি বন্ধ হচ্ছে না। তারপর স্ত্রী বললো, হোক তোমার স্যারের ক্ষতি, তুমি ফোন করো। আমি বললাম, তোমাকে আমি স্টেজে তুলে মারবো কলকাতা সেমিনারে, তুমি এত দেরিতে করেছো। আর ওর ওষুধ কি ছিল? বললো, স্যার ওর ওষুধ ছিল নেট্রাম সাল, তুমি দিয়েছো? বললো না। আমি বললাম, দাঁড়া কোনি স্যার, কত পড়েছি দেবো? আমি বললাম, সিএম দেবে। তো ওখানে যারা এখান থেকে কলকাতায় গেছিলেন তাদেরকে আপনারা জেনে নেবেন, সে নিজে মুখে বলেছিল, আমার মনে হলো কয়েক সেকেন্ড, মানে হলো ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে আর বমি একবারের জন্য হয়নি। আমি মিথ্যা বলছি কিনা এখানে যারা কলকাতায় গেছিলেন তারা বলবেন, আপনারা জেনে নেবেন। হ্যাঁ, কেউ কিছু বললেন? তো অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস কিন্তু সারতে সময় লেগেছিল অনলি ফিউ সেকেন্ডস। ড্রাগ ছিল নেট্রামসাল, পোটেন্সি ছিল সিএম, জলে মিশিয়ে দেওয়া হয়েছিল 1 চামচ। দ্বিতীয়বার বমি সে করেনি, একদিন পরে একবার পায়খানা করেছিল, জ্বর চলে গেছিল সেই দিন। অনলি ফিউ সেকেন্ড ইজ ইনাফ ফর এ সিমিলিমাম টু কিওর এনিথিং। তো আমি আপনাদেরকে সেটা বলতে চাই, ভাই অ্যাকিউট ক্রনিক বলে কিছু নেই। সরি, উইথ ডিউ রেসপেক্ট টু সার্স the scholars, the stalwarts of homeopathy, আমি এটা বলতে চাই, আমাদের ডিউটি মিনিমাম করা কার তার ভাইটাল ফোর্সের জন্য। ভাইটাল ফোর্স ক্যান ডু এনিথিং এনি মোমেন্ট, এনি এজ, এনি স্টেজ অফ প্যাথোলজি। আপনারা প্রমাণ করুন আমি ভুল বলে গেলাম। যত খুশি গালাগালি করবেন, আমার কার্ড আছে, কার্ড নিয়ে নেবেন, সবাইকে দেওয়া সম্ভব, কত কার্ড আছে আমার কাছে। কিন্তু কথা হলো, আপনাকে এই শর্ত মানতে হবে, সিমিলিমামে পৌঁছতে হবে বাই এনি মিনস। কোন স্যার কি শিখিয়েছেন, কোন বইতে কি লেখা আছে? আমি কম পড়েছি, কিন্তু আমি জানি এই ফিলোসফি সম্বন্ধে। আপনাকে তো বলেছি 50 টাকাতে ফিলোসফি শিখতাম 77 সাল থেকে। সোরা সিফিলিস সাইকোসিসের কোথায় কি আছে? তো প্লিজ এখন অন্যভাবে একটু ভাবুন না। এতদিন তো করেছেন, আপনারা প্রকৃত, আপনারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করেন, আপনারা সনাতন হোমিওপ্যাথি করেন, আপনাদের জন্য আমার শ্রদ্ধা আছে, 100-র মধ্যে 200। কিন্তু আমি বলি, কিছু মিরাকেলও তো ঘটে। দেখুন না, হোমিওপ্যাথিতে ধীরে কাজ করে। এই কথাটা, পৃথিবীতে 2টো মিথ্যা কথা থাকলে একটি তার হোমিওপ্যাথি ধীরে কাজ করে। সব থেকে বড় মিথ্যা কথা কোনো মিথ্যাবাদী রুটি হয়েছিল। আপনি বলুন, কোন ওষুধের ক্ষমতা আছে ফিউ সেকেন্ডে অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস ঠিক করবার ক্ষমতা? কোন অ্যালোপ্যাথিতে আছে, আর কোন কিসে আছে? আর আছে একটা, উপরওয়ালার আশীর্বাদ জন্য কেউ বললো চলে যা, ভালো হয়ে যাবি, এই জল একবার খাইয়ে দে। সেটাতে সম্ভব আমি তা জানি, ও ব্যাপারে আমার কিছু বলার নেই। কিন্তু ওষুধ দিয়ে, কোন প্যাথির কাছে এই ওষুধ আছে ফিউ সেকেন্ডে একটা বাচ্চা ভালো হতে পারে? অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস, যেখানে ডাক্তার ইঞ্জেকশন দিয়ে চলে গেছে, ওষুধ দিয়ে চলে গেছে, ও তুলে দিয়েছে, জ্বর যায়নি, বমি চলছে, পাতলা পায়খানা চলছে নন স্টপ। তো নেট্রাম সাল, আমরা এই কথা দিয়ে ঢুকে পড়ি ড্রাগটায়, কেমন? তো এই ডাকে ঢুকতে গেলে একটা কথা জানতে হবে, সে হলো আবেগ। এই আবেগ মানে কি? মেন্টাল সিমটমের সঙ্গে তার পার্থক্য কি? ইমোশনাল সিমটম, মেন্টাল সিমটম, ফিজিক্যাল সিমটম। তো মেন্টাল সিমটম আর ইমোশনাল সিমটমের মধ্যে পার্থক্য কি, এটা জানা খুব জরুরি। যদি না ক্লিয়ার হয়, তাহলে নেট্রাম গ্রুপের কোনো মেডিসিন দেওয়া কিন্তু সম্ভব নয়। আমার কথা শুনে আমাদের মনে হতেই পারে ঢপবাজ ঢপ দিয়ে চলে যাচ্ছে। প্লিজ আপনি ধরেই নেন আমি ঢপবাজি করছি, কিন্তু আপনি ব্যক্তিগত জীবনে প্রমাণ করুন যে ওটা ঢপবাজি।
ওর কোনো বাস্তব ভিত্তি নেই। তো ন্যাট্রাম সব না। আবেগ, আবেগ হলো মনের একটি জোরালো সচেতন প্রক্রিয়া। আমার বইতে ইংরেজি এবং বাংলা দুটো ভার্সানই আছে। ইংরেজি ডেফিনেশনটা নিয়েছি আমি মেরিয়াম ওয়েবস্টার কলেজের ডিকশনারি থেকে, বাংলাটা বানিয়েছি আমি। পাশে ভুল হয়ে যায় তাই আমি বাংলা সংজ্ঞার মধ্যে আমি একটু একটু করে ঢুকিয়ে দিয়েছি ইংরেজি পার্ট। সুন্দর করে লেখা আছে, ইংরেজিটা আগে পড়বেন, বাংলাটা পরে পড়বেন। আর আমি এখন মুখে বলি। ইমোশন কাকে বলে? ইমোশন হলো একটি মানুষের মনের সচেতন মনের জোরালো প্রতিক্রিয়া। এক নম্বর কথা, কিছু লিখতে হবে না, বইতে আছে। 2 নম্বর হলো এর পিছনে কোনো উদ্দেশ্য থাকে। 3 নম্বর হলো এর জন্যে দেহ মনে যে প্রতিক্রিয়া হয়, এর জন্যে দেহ মনে ভীষণ রকম প্রতিক্রিয়া হয়। কিরকম? একটা কথা বলি, এই কেতাবি কথা দিয়ে বোঝা যাবে না, বাস্তব কথা দিয়ে ভাবি। কি হলো, আপনি কাঁপছেন কেন? ওখানে একটা লোককে গুলি করে মেরে দিয়েছে, আপনি কাঁপছেন কেন? আমার বুকটার মধ্যে কেমন করছে। আমার কি দেখে এসছে? একটা লোককে গুলি করে মেরে রেখে দিয়েছে। সকালে উনি মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন, দেখার পরেই উনি এরকম করছেন। ডাক্তারখানায় ধরে নিয়ে এসছে লোকেরা। কি করছে? ওরকম করছেন কেন? তখন এই তো কথা বলতে পারছে না। বললো ওখানে একটা লোক মরে পড়ে আছে, গুলি করে মেরে দিয়েছে, মাথায় গুলি করেছে, রক্ত ভেসে যাচ্ছে। ওইটা দেখার পরে উনি এরকম হয়ে পড়েছিলেন, তাই আপনার কাছে নিয়ে এলাম। কি হলো? সচেতন মনের জোরালো প্রতিক্রিয়া। মেলান, ঘটনার সঙ্গে মেলান। সচেতন মনের জোরালো প্রতিক্রিয়া নাম্বার 1। তারপর হলো এর পিছনে কোনো একটা কারণ থাকে, হলো। তারপর তার জন্য মেন্টাল এবং ফিজিক্যাল প্রতিক্রিয়া শুরু হয়। ফিজিক্যাল প্রতিক্রিয়া, কাঁপছে, করছে, আর কি তার চোখে মুখে কেমন আতঙ্কের ছাপ। তাহলে এই হলো আবেগ। সেটা তো মাইন্ডে হতো, মেন্টাল সিমটম হতে পারে, প্রশ্ন করাই যেতে পারে। তো আমরা দেখি মনের সঙ্গে মেন্টাল সিমটমের সঙ্গে ইমোশনাল সিমটমের পার্থক্য কি। কারণ এটা জানতেই হবে, না হলে কিন্তু ন্যাট্রাম করে প্রেসক্রিপশন করা যাবে না। আর যা হোক তা হোক, সিমটম মিলিয়ে নয়, এই কথাটা মিলিয়ে আবেগকে থাকতে হবে, তবে ন্যাট্রামে আপনি ঢুকবেন, নাইলে নয়। তাহলে এসব ক্ষেত্র তো সবসময় অমনি হয় না। এবার শুধু কি জিজ্ঞেস করা হয়, একটা মানুষের মধ্যে আবেগ আছে কিনা জানতে কিভাবে জিজ্ঞেস করা হয়? আচ্ছা, আমি আর দুটো ঘটনা বলি। এই আধ ঘন্টার মধ্যে দুটো কেস আসে আমার কাছে। একজন ভদ্রমহিলা, উনি ভালোবেসে বিয়ে করেছেন, ওনাদের ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে, নাতিপুতি হয়নি, কিন্তু হতে পারত। ছেলেমেয়েরা সব উচ্চ শিক্ষিত। এই মহিলাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি, আগে পিছিয়ে তো অনেক কথা আছে, আমি শুধু ইমোশন বোঝাবার জন্য এইটুকু কথা বলছি, আপনি ওই লোকটাকে বিয়ে করলেন কেন? ওর প্রতি যখন ওনাদের মধ্যে একটা ইয়ে চলছে, ঝড় চলছে, দুজন দুজনকে কেউ বিশ্বাস করতে পারছে না, যা হোক কিছু একটা হবে। তো আচ্ছা, আপনি ওনাকে বিয়ে করেছিলেন কেন? তাহলে আমি তো জানি আপনি ভালোবাসা করে বিয়ে করেছিলেন, আর আমি এও জানি আপনার ভাইরা বলেছিল তোকে কেটে মাটি দিয়ে পুঁতে দেবো, কিন্তু ওর সঙ্গে বিয়ে দেবো না। আপনি পালিয়ে গেছিলেন, ঠিক না? হ্যাঁ। কি এমন ছিল ছেলেটার মধ্যে যে জীবনের ঝুঁকি নিয়ে তাকে বিয়ে করতে গেলেন? বললো ওর কোয়ালিটি ছিল। কি কোয়ালিটি? ও উচ্চ শিক্ষিত, লেখাপড়ায় ভালো, ও নেশা ভাঙ করে না, বাজে আড্ডা দেয় না। এতগুলি চারিত্রিক গুণের কাছে আমি বাধা পড়েছিলাম। দারুণ, খুব ভালো বুঝিনি কি রাগ হবে। এরপর চলুন আর একটা, সেটা হচ্ছে আমার এক ছাত্র, ফোনে এক কানে ফোন আছে সেই মেয়েটি বা মেয়ের মায়ের, আর এক কানে আমার ফোন ধরেছে। আমি বললাম বলতো মা কি বলছে? তো মা কিছু বলেছে। আমি বললাম ঠিক আছে, তুই মেয়েটাকে দে। আমি বললাম না, তুমি বিয়ে করেছো? তো শুনতে পাচ্ছে, লাউড করা আছে। তো আমার ছাত্রটি জোরে বলছে, স্যার ও পালিয়ে গেছিল। আমি বললাম তুমি পালিয়ে গেছিলে? বললো হ্যাঁ। বললাম কেন? বললো ওকে ভালোবাসতাম। ওকে ভালোবাসতে কেন? ওর কি দেখে ওকে ভালোবেসেছিলে? তো মেয়েটা ওর আঞ্চলিক ভাষায় জবাব দিচ্ছে, ওর নেশায় পড়ে গিয়েলাম। বুঝলেন আপনারা? নেশায় পড়ে গিয়েলাম। কিসের নেশা? বললো জানি না। তার এর মানেটা এবার আপনাকে বুঝতে হবে, কোনো কিছু বিচারও করেনি, জাস্ট ওকে দেখেই ফেসে গেছে। তাহলে কি হলো ব্যাপারটা? এটা হলো সচেতন মনের জোরালো প্রতিক্রিয়া, দুটো ক্ষেত্রেই আছে।
উদ্দেশ্য একটা আছে, একটি ছেলে তাকে ভালোবাসা, তাকে বিয়ে করা, ঘর বাঁধা। আর একটি আছে, সেটা হচ্ছে, এটা বোঝা যাবে না এখন, দেহ মনের প্রতিক্রিয়া, ওটা এখন বোঝা যাচ্ছে না এই কথা থেকে। এখন আমরা একটু ভাবি, দুইজনই পালিয়ে গেছিল জীবনকে বাজি রেখে, এটি আবেগ। এক। দুই হলো, একজন বিচার বিবেচনা করেছিল আর একজন কোনো বিচার বিবেচনা করেনি, শুধু দেখেই ফেসে গেছে। যিনি বিচার বিবেচনা করেছিলেন ওনার মধ্যে বিচার বিবেচনা শক্তি প্রকট, আর যিনি দেখে বলল নেশায় পড়ে গিয়েলাম, এর মানে হলো কোনো বিচার বুদ্ধি কাজ করেনি। এটা দুটো ওষুধের জীবনের অঙ্ক। আবেগ প্লাস বিচার বুদ্ধি ইকুয়াল টু ন্যাট্রাম সাল। আবেগ মাইনাস বিচার বুদ্ধি। অঙ্ক কার অঙ্ক? ন্যাট্রাম সালফের জীবনের অঙ্ক, ন্যাট্রামিয়রের জীবনের অঙ্ক। অঙ্কটা কি রকম? আবেগ প্লাস বিচার বুদ্ধি বিবেচনা ইকুয়াল টু ন্যাট্রাম সালফ। আবেগ মাইনাস বিচার বুদ্ধি ইকুয়াল টু ন্যাট্রামিয়র। ব্যাপারটা কি? এই মিয়র আর সালফ যোগ হওয়ার ফলে কি হলো, কি ঘটনা ঘটলো? আজ আমি এই কথা বলতে আসিনি, তাই বলবো না। হ্যালোজেন গ্রুপে 4টে ড্রাগ আছে, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো কাল একটু বলেছিলাম, আজ আর একটু বলবো। অ্যাসিড হাইড্রোফ্লোরিকাম, ফ্লোর কি রকম? ও সহজেই বিক্রিয়া করে, খুব হালকা হালকা মনের মানুষ। ড্রাগটি খুব কম আণবিক গুরুত্ব সম্পন্ন, সহজেই বিক্রিয়া করে, মানে সহজেই সম্পর্ক করে। তাই অ্যাসিড হাইড্রোফ্লোরিকাম কি তত্ত্বে বিশ্বাসী জানেন? সকালে বিয়ে করবে, বিকালে ছাড়বে, বিকালে বিয়ে করবে, রাতে ছাড়বে, নাহলে সকালে ছাড়বে। ওর সম্পর্ক হয় খুব দ্রুত, সম্পর্ক কেটে যায় আরো দ্রুত। ফ্লোরিন এমন মন মানসিকতা। সেখানে ক্লোরিন হলো সম্পর্ক সহজে গড়তে চায় না, যদি একবার গড়ে আর এমনি করে গড়ে যায় আর খোলে না। তাহলে ফ্লোরিন, আমি আজকে ব্রোমিন এবং আয়োডিন বলবার মতো প্রস্তুতি আমার নেই। এরপরে আবার যখন দেখা হবে তখন বলবো। পড়াশোনা আমি কাজ করে চলেছি, কিন্তু এখন বলার মতো জায়গায় পৌঁছাইনি। তাহলে আপনারা দেখলেন ফ্লোরিন কেমন সম্পর্ক করে? সকালে করে, বিকালে ছাড়ে, বিকালে করে, রাতে ছাড়ে, নাহলে পরের দিন সকালে ছাড়ে। সহজে লাগে, সহজে ভাঙে। সেখানে ক্লোরিন মানে মিওর, মানে তো ক্লোরিন, NaCl, ন্যাট্রামিয়র। এই ক্লোরিনের বৈশিষ্ট্য হলো সহজে জুড়তে চায় না, যদি জোড়ে আর খুলতে চায় না। কেমন ব্যাপারটা? ও যখন আমাকে প্রথম প্রপোজ করেছিল, আমার ভালো লাগেনি, আমি ওকে দেখতে পারতাম না। ও আমার পিছনে পিছনে আমার সঙ্গে কথা বলতে এলে আমার রাগ হতো, কিন্তু ও তো ছাড়েনি, আমার পিছন পিছনই ছিল। এক সময় কখন যেন ভালো লেগে গেছে, তখন আবার ওকে না দেখলে ভালো লাগতো না। আমার বিয়ে ঠিক হলো, আমি ওকে বললাম আমার বিয়ে ঠিক হয়েছে। ও বললো এখান থেকে চলে যাব, আমরা দুইজনই। আমি বললাম সত্যি সত্যি বাপ মা আটকে দিত, আটকে দিলেও বিয়ে হতো না, বিয়ে হলেও আমি তার ঘর করতাম না, তাহলে কোথায় যেতেন? ওর কাছেই চলে যেতাম। কেন? বললো ওকে যে ভালোবেসে ফেলেছি। প্রথমে কিন্তু ভালোবাসার প্রস্তাব ছেলেটি করেছিল, ও মানতে পারেনি, ওকে দেখলে রাগ হতো, কিন্তু ধীরে ধীরে এমন হয়ে গেল, তারপর ওকে না দেখতে পারলে ওর শরীর খারাপ করতো, ও খুঁজে নিত ওকে। তো সম্পর্ক, মিওর গ্রুপ সম্পর্ক করে না সহজে, যদি করে আর ছাড়ে না, হোক সে কথা। কিন্তু ন্যাট্রামের আবেগের কি হবে? আবেগ বুঝবো কেমন করে? তা দুটো প্রশ্ন করা হয়। আবেগ যদি মনে হয় এই দিকে যাচ্ছে, গড়াচ্ছে এদিকে, তখন আচ্ছা আপনি সিনেমা দেখেন, টিভি দেখেন, হ্যাঁ আর না হোক বলবে, আর ছেড়ে দিন, দেখে না। আচ্ছা কোন দুঃখের কাহিনী যদি শুনতে পান, দুঃখের দৃশ্য যদি দেখেন, তাহলে আপনার মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া হয়? আমার চোখে জল আসে, আমি রাখতে পারি না। লোকে দেখতে পায়, হয়তো পায়,
আচ্ছা, রাগের কিছু বিষয়, পৃথিবীতে 3 রকম মানুষ আছে। রাগ হয়েছে, রাগ দেখায় না। কেউ আছেন রাগ হয়েছে হেসে উড়িয়ে দিচ্ছে। কেউ আছেন চট করে রেগে গেছে, ভয়ঙ্কর রেগে গেছে। আপনি কোন দলে? আমি 3 নাম্বার, মানে ওনার চট করে রাগ হয়ে গেছে। বেশ, রাগ মিটে গেল আপনার, বললো হ্যাঁ সহজেই মিটে যায়। রাগ মিটে যাওয়ার পর পরের দিন আপনাকে কেউ বলছে, তুমি যে কালকে এই কথাগুলো বলেছিলে তুমি ঠিক বলেছো। নিশ্চয়ই ঠিক বলেছি, এর থেকে বেশি বলা উচিত ছিল, আমি অনেক কম বলেছি। অনেক দিন ধরে আমি ভাবছিলাম আর দেখছিলাম ও বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছিল, আজকে আমি আচ্ছা করে দিয়েছি, দরকার লাগলে আবার দেবো। আর আরেকজন বলল না, তখন অ্যাকচুয়ালি মুডটা ঠিক ছিল না, বেশি বলে ফেলেছি, আমার কষ্ট হয়েছে গো। কোন মা শুনবেন বাচ্চাকে মেরে আরে কাঁদছে, বাচ্চা আবার বলছে তুমি আমাকে মারো আর পরে জড়িয়ে ধরে কাঁদো, একদম আমাকে জড়াবে না। এটা কিন্তু গল্প নয়, মায়েদের থেকে শোনা। এর নাম আবেগ, এরই নাম আবেগ। তো যিনি বললেন যা বলেছি ঠিক বলেছি, উনি বিচার বিবেচনা করে বলেছেন, উনি ন্যাট্রাম সাল। আর যিনি বললেন ভুল করেছি, আমার আফসোস হয়, উনি ন্যাট্রাম মিয়র, মানে ন্যাট্রাম ক্লোরাইড, মানে সোডিয়াম ক্লোরাইড। তো আবেগ প্লাস বিচার বুদ্ধি, আপনি যদি আবেগ বুঝতে পারেন আর যদি বুদ্ধি বিবেচনা বুঝতে পারেন তো ন্যাট্রাম সাল। আর বুদ্ধি বিবেচনা নেই, নেশায় পড়ে গিয়েলাম বা মেরে কাঁদি, ন্যাট্রাম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, মানে ন্যাট্রাম মিয়র। এবার আপনাকে যেতে হবে ফল গাছ মাটির কাছে। আচ্ছা, আপনার মতো কে? ও বাড়িতে না আপনি একা, কেন আমি একা হতে যাবো? আমি তো ওই বাড়িরই মেয়ে বা ওই বাড়িরই ছেলে। আমার বাবা এমন, যেদিন আমি প্রথম হোস্টেলে গেলাম আমার মা কাঁদেনি, আমি আমার বাবাকে কোনদিন কাঁদতে দেখিনি। সেই দিন দেখেছিলাম বাবাকে হেসকি তুলে কাঁদতে, বাবা আমার জন্য কাঁদছে, আমি হোস্টেলে চলে যাচ্ছি। আবেগ কাকে বলে? দেখুন ভাই, আপনি যদি সিমটম মিলিয়ে ন্যাট্রামিও ন্যাট্রাসাম ইউজ করতে চান, অনেক কঠিন, মানে আমার মতো ডাল ব্রেনের ডাক্তারের পক্ষে কঠিন তো বটেই। কিন্তু যদি আপনি এই শর্টস দুটো শব্দ, যে আবেগ ওর মধ্যে আছে কিনা, প্লাস ওর মধ্যে বিচার বুদ্ধি কাজ করে কিনা, উনি যখন আবেগ তাড়িত হন, যদি বিচার বুদ্ধি কাজ করে, then you can prescribe ন্যাট্রাম সাল। না, বিচার বুদ্ধি কাজ করে না, মেরে ভেঙে চুরে পরে কষ্ট হয়, আমারই তো কেনা, কত কষ্ট করে কিনেছিলাম। তাহলে দুটো ওষুধের জীবনের অঙ্ক আপনারা মিলিয়ে দেখবেন, যদি কাজে লাগে, না মিললে গালাগালি করবেন, কি আর করবো। তাই বুঝতে হবে আবেগ তাড়িত কিনা মানুষটা। আপনি হয়তো কাউকে ভুল করে বলেই ফেললেন, আচ্ছা কোন দুঃখের সিনে কোথায় বলছেন? টিভিতে না, সিনেমা হলে। ওটা তো অভিনয়, আমি কেন কাঁদতে যাবো? আমি বোকা নাকি? দেখলেন তো, ওই যে আবেগ, আবেগ তাড়িত নয়, আমাকে বুঝিয়ে দিল, আমি তো জানি অভিনয়, আমি কেন কাঁদতে যাবো? তো মানুষ তো মানুষই, ও যে ড্রাগন সেই ড্রাগেরই কথা বলবে, আপনি জোর করে ঢুকিয়ে দিতে চাইলে হবে না। ন্যাট্রাম সাল, ন্যাট্রাম সাল আপনারা কিভাবে ইউজ করেন আমি জানি, আমিও করতাম। সেদিন কলকাতা সেমিনারে অভিজ্ঞ ডাক্তারদের জিজ্ঞেস করলাম, ওনারা বললেন বর্ষাকালে বৃদ্ধি, শাক পাতায় বৃদ্ধি, তারপরে হচ্ছে স্যাঁতসেঁতে পরিবেশে বৃদ্ধি, ইত্যাদি ইত্যাদি, এইসব কতগুলো কথা বললেন। আমি আপনাদেরকে অন্য কথা বলতে এসেছি। একটা তো বলেই ফেলেছি সহজ কথা, কিন্তু আর একটা কথা আছে। আপনার দেশে বৃদ্ধাশ্রম হয়? আছে? ও ভাই শোন না, অনেক বড় লোক, হ্যাঁ, এরা 3 ভাই, 4টি তলা, মানে ওরা অনেক বড় লোক, 4 তলা বাড়ি, 3টে ভাই। তাহলে 3 ভাই আর 3 তলায় থাকবে, আর বাবা মা একটা তলায় থাকবে। বাবা মারা গেছে, ওরা কি করলো, এই গ্রাউন্ড ফ্লোরটাকে ওরা কি যেন বলে, গোদাম ঘরকে স্টোর রুম বানিয়েছে। তাহলে বৃদ্ধা মা কোথায় থাকবে? প্রথমে রাখলো সিঁড়ি ঘরের নিচে, বুঝলেন? 4 তলা বাড়িতে বাবারই টাকা, তার স্ত্রীর জায়গা হলো না, সিঁড়ি ঘরে কোন ক্রমে জায়গা হলো। বউদের তাতেও অসুবিধা, বউরা মিটিং করছিল,
যে শোনো না, তোমার মাকে এইভাবে না রেখে আমাদেরও খারাপ লাগে, একটা কাজ করো, বৃদ্ধাশ্রমে দিয়ে দাও না, মাসগুলো টাকা দিয়ে দেবে, তোমার মাও ভালো থাকবে, আর ঝঞ্ঝাট গুলো থাকবে না, বুড়ো মানুষ থাকলে কত কিছু মানতে হয়, এই ওই সেই। এই আলোচনা ওই বৃদ্ধার কানে এসেছিল একটু। বড় ছেলে মায়ের কাছে গেল প্রস্তাব নিয়ে, মা তোমাকে একটা কথা বলবো। মা জানে কি কথা বলবে, কি বলবি বল। না মানে বলছিলাম যে আমি জানি তুই কি বলবি খোকা, তোকে বলতে হবে না, আমি জানি, আমি সব শুনেছি। না মানে বলছিলাম মা তোমার তো সিঁড়ি ঘরের নিচে থাকতে কষ্ট হয়, তো তোমাকে একটা সুন্দর জায়গায় রেখে দেবো, যত টাকা লাগুক তোমার যত্নের কোনো ত্রুটি হবে না। মা বলছেন চোখের জল ফেলে, সেখানে আমার খোকাকে সকালে ঘুম ভেঙে দেখতে পাবো, আমার খোকাদের, আমার নাতিপুতিদের দেখতে পাবো। ছেলের মুখে জবাব নেই। ফিরে এলেন, বউ আবার ধরেছে, কি হলো? বললো আমি বলতে পারিনি। বললো আবার যাও। ছেলে বললো আমি পারবো না, পারলে তুমি যাও, তোমার অন্য দেওরদের পাঠাও, আমি বলতে পারবো না। ঘটনাচক্রে মহিলাকে যেতে হয়েছিল বৃদ্ধাশ্রমে। তখন যখন কোনো নয় বিনয়, কেন মহিলা বলেছিলেন, ভদ্রমহিলা বলেছিলেন যে আমি তোমাদের বউদের সঙ্গে কোনো ঝগড়া করি না, খিদে পেলে বিরক্ত করি না, আমি নিজে কষ্ট পাই, শুধু তোমাদের বউদের সঙ্গে গলমাল হয় যখন ওরা ওদের বাচ্চাদের মারে, আমি তখন বলি কেন এমন করছো, আমারও তো বাচ্চা ছিল, আমার 3টে মেয়ে 3টে ছেলে 6 জন, আমি তো এত মারিনি, আর তোমাদের এক একজনের এক একটা বাচ্চা এত মারছো, আমার তো সহ্য হচ্ছে না, তোমাদের বউদের কাছে এটাই অসহ্য, তাই না? ঠিক আছে রেখে এসো, পারলে বাঁচবো, না পারলে মরবো। তো বৃদ্ধা চিন্তা করেন আমি আত্মহত্যাই করবো, মনের দিক দিয়ে তৈরি হয়ে যান, কিন্তু পারেননি। তো বৃদ্ধাকে জিজ্ঞেস করা হয়েছিল কেন পারেননি, আপনি তো আত্মহত্যাই করতে চেয়েছিলেন, উচিত ছিল আত্মহত্যা করা। উনি বললেন ভেবেছিলাম, আবার এও ভেবেছিলাম যদি আমার খোকারা কোনোদিন নিতে আসে। অ্যাকচুয়ালি কথাটা হলো এই, নেট্রাম সাহেব কে জানেন, যে পারিবারিক সুসম্পর্ক বজায় রাখতে চায়। এবার শুনুন 2 ভাইয়ের কাহিনী, তাহলে একটু মাথায় ঢুকবে ভালো। ভাই বলছে দাদা এভাবে থাকার থেকে চলো না, আলাদা হয়ে যাই, এত অশান্তি ভালো লাগে না। দাদা বলছে কেন রে, 2 ভাই দিব্যি তো আছে, দুটো পার্টি এক জায়গায় থাকলেও শব্দ হয়, তো কি হয়েছে, গোলমাল হয়, ভাবও তো হয়। বললো আমি কি বলবো বলো, তোমার আমার মধ্যে তো কোনো সমস্যা নেই, কিন্তু বউরা যে থাকতে চাইছে না। বউদের তো আমরা এনেছি, বউরা তো আমাদেরকে নিয়ে তাদের বাপের বাড়ি যায়নি, তুই কেন ঘাবড়াচ্ছিস? থাক, কিছু হবে না, ঠিক আছে তুমি ভাবতে লাগো, তবে আমার মনে হয় না ঘরটা একসঙ্গে থাকবে। ভাই বলল আমি যতদিন বাঁচবো ততদিন থাকবে। নেট্রাম সাহেব তার নাম, যে পারিবারিক সুসম্পর্কের বিনিময়ে অনেক কিছু মানতে রাজি আছে। দেখো না বৃদ্ধ কত অত্যাচার, খেতে দেয়নি, দেরিতে খেতে দিয়েছে, কিচ্ছু বলেনি, শুধু নাতিদের গায়ে হাত পড়লে বৃদ্ধার মাথা ঠিক থাকে না। কারণ বৃদ্ধাদের ওই নাতিপুতির প্রতি যত মায়া মমতা, নিজের ছেলেকে পিটিয়েছে একদিন, কিন্তু সেই ছেলের মেয়েকে বা ছেলেকে যখন তার বেটার বউ পেটাচ্ছে তখন কিন্তু বুকটা ফেটে যাচ্ছে। এক অদ্ভুত জীবন দর্শন মানুষের। যাও, তো এই পারিবারিক সুসম্পর্ক যিনি চান তিনি কিন্তু নেট্রাম সাহেব। এই কথাটা কোথায় লেখা আছে, কোন বইয়ে লেখা আছে? আমার গাল গল্প। কথাটা লিখেছেন রজন শঙ্কর। আচ্ছা, এর প্রমাণ কি? আপনারা বইতে পড়ে থাকবেন, লেখা আছে ফিয়ার অফ মিউজিক। তা কেন? মিউজিকে ফিয়ার কেন ভাই? সব বইতে আপনারা পড়বেন, দেখবেন কোনো ব্যাখ্যা নেই। ব্যাখ্যা ভিদরকাস কিছুটা দিয়েছেন, আমার ভালো লাগেনি। আমার যেটা ভালো লেগেছে আমি আপনাদের শোনাই, দেখবেন হয়তো যুক্তিটা মিলে যাবে। কি? ফিয়ার অফ মিউজিক হয়েছে এই জন্যে, এই মানুষগুলি তো অনেক অত্যাচার অবিচার সহ্য করে, মনটা খুব খারাপ হয়। তো যখন এরই বাড়িতে এরই বেটার বউ শোনাচ্ছে, আপনি কি ছেলে বাপের বাড়ি থেকে এনেছিলেন? এটা আমার শ্বশুরের ভিটে, এটা কি আপনার বাপের সম্পত্তি? তখন বৃদ্ধার
মনে হয় এ কি শুনছি, কানকে বিশ্বাস হচ্ছে না, এর থেকে মরে যাওয়া ভালো। ভাবতে থাকেন এত দুঃখ কষ্ট সহ্য না করে এর থেকে মরে যাব। কিন্তু উনি মরতে ভয় পান। পরে বলছি কেন মরতে ভয় পান। তার জন্য কি করেন, যখন এইসব চিন্তা হয় উনি যেখানে অনেকগুলো মানুষ আছে সেখানে গিয়ে বসেন। কেন? আসলে কখন মাথা কেমন হবে যদি সত্যি সত্যি আত্মহত্যা করে ফেলি, তাই মানুষের মধ্যে গিয়ে কথা বলি, কথা বসি। আপনার মানুষ তো মিউজিক শোনে কখন, যখন মনটা ভালো রাখবার জন্য শুনে। উনি বললেন আমি এটা আপনাকে বলতে পারবো না, তবে আমি শুনি না, কারণ যদি কোনো দুঃখের মিউজিক হয়, আমার মন তো এমনিতেই দুঃখে ভরে থাকে, সেই মিউজিক শুনে যদি মনটা আরো ভারাক্রান্ত হয়, তখন যদি আমি নিজেকে কন্ট্রোল করতে না পারি, এই ভয়ে আমি মিউজিক শুনি না। আমি যে আত্মহত্যা করতে ভয় পাই। আত্মহত্যা করতে ভয় পান কেন? না আমার খোকাদের দেখতে পাবো না, আমার নাতিপুতিদের দেখতে পাবো না, আমার পরিবারের অন্যান্যদের দেখতে পাবো না। এই কারণে, এই পারিবারিক সম্পর্ক বজায় রাখার কারণে এরা মরতে ভয় পায়, এরা মৃত্যু চিন্তাকেও ভয় পায়, এরা সেই সব মিউজিক শুনতে ভয় পায় যেগুলি মনের দুঃখকে বাড়িয়ে দেয়। আবার একটা ড্রাগ আছে যিনি এই মনের দুঃখের হাত থেকে বাঁচাতে দুঃখেরই মিউজিক শোনেন। দুনিয়াটা বড় বিচিত্র, তাই তো মানুষও বিচিত্র। আমরা ধীরে ধীরে আসবো, কিন্তু কখন আসবো জানি না। কত বাজে? অনেকই বাজে। যা হোক, চেষ্টা তো করি তাড়াতাড়ি করে। ম্যাঙ্গানাম অ্যাসিটিকাম, ম্যাঙ্গানাম ম্যাগনেসিয়াম নয়, MNGNUM, ম্যানগা, MNGNUM, ম্যানগানাম। দোকানে কি বলবো ম্যাগনেসিয়াম দিয়ে দেবে, কিন্তু দোকানে গিয়ে তুমি যদি না দেখেছো তো বলবে হ্যাঁ আছে, ঠিক আছে ম্যাগনেসিয়াম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাঙ্গানাম অ্যাসিডিকাম। আমি ওই ডাকটা আমি লিখেছি আমার ম্যাগাজিনের লাস্ট, ওটা আমি দেখবে 5টা পদ দিয়ে লিখেছি। ম্যাঙ্গানাম অ্যাসিডিকাম, যার দুঃখের সঙ্গীত ভালো লাগে, খুব ইন্টারেস্টিং ড্রাগ, দারুণ লেগেছে আমার, ভীষণ ভালো লেগেছে। যদিও বইতে খুব ভালো তথ্য পাবে না, কিন্তু আমি বিভিন্ন সোর্স থেকে লাগিয়ে দারুণ একটা ছবিও রেখে ফেলেছি, দারুণ। আমি শেয়ার করেছি আমার ম্যাগাজিনে, পড়বেন, ভালো লাগবে। এমন মানুষ আছে পৃথিবীতে, দুঃখের সময় দুঃখের গানে সে একটু আনন্দ পায়, শরীরটা ভালো লাগে, মিউজিকে আনন্দ পায়, শরীরটা ভালো লাগে। আসছি পরে পরে। অ্যাকচুয়ালি অনেক কথায় কথা বাড়ে, ভোজনে পেট হবে না সময় জানি, তবু যদি আপনাদের খিদেটা বাড়ে তবু খুঁজে নেবেন আবার কোথায় কখন হবে। আর আমার দেশে আসুন। হ্যাঁ, ওই সেমিনার জন্য কলকাতারটা কবে? সেপ্টেম্বরের 10-11, আর ওটা হচ্ছে সেপ্টেম্বর। আর রাজশাহীটা কবে? আবার গোলমাল হবে। বল, ফোন নাম্বার বলছেন? রাজশাহী থেকে আসছি। ফোন নাম্বার? হ্যাঁ, আমার মোবাইল নাম্বার হচ্ছে 01713 6832, আবার বলছি 3235। 01713683235। হ্যাঁ, আপনারা আসেন, আমি পরে আপনাদের নাম ঠিকানা আমি কালেকশন করে নেব। আমাদের পক্ষ থেকে আপনাদেরকে মেসেজ যাবে বা ফোন যাবে, আর আপনাদের পক্ষ থেকে আমাদের সাথে একটু কমিউনিকেশন রাখার চেষ্টা করবেন। আমরা পরবর্তীতে একটা ভালো ভেন্যু এবং ভালো অ্যারেঞ্জমেন্ট দেওয়ার চেষ্টা করব। রাজশাহী শিক্ষানগরী, শাহ মখদুমের মাজার শরীফ, শিক্ষানগরী, সৌন্দর্যের নগরী। আপনারা দেখতে আসেন, আমরা একটা সুন্দর প্রোগ্রাম উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। নেত্রাম স্যার বলছিলাম না, না কি বলে শেষ করলাম? সুসম্পর্ক, মানে এরা ভয় পায়। তো আমি বিভিন্ন ঋষিদের বই পড়ার পরে আমি এই আইডিয়ায় পৌঁছেছি, এরা কেন আত্মহত্যা করতে ভয় পায়, কেন সব অত্যাচার, অবিচার, অন্যায় মেনে নেয়, শুধুমাত্র তার আপনজনদের কাছে থাকবে বলে। এমনই একটি মানুষ
ন্যাট্রাম সালফিউরিকাম। সেখানে বর্ষাকালও নেই, আর শাক খেয়ে বদহজমও নেই, আর স্যাঁতসেঁতে পরিবেশও নেই। থাকলে থাকবে, কিন্তু দেখুন এই যে আমি যে আমার ভাইয়ের সঙ্গে থাকতে চাই, এর জন্য স্যাঁতসেঁতে পরিবেশ দরকার নেই। তাহলে আমার মনে হয় সত্য বিজ্ঞানের অপলাপ করা হয়, ডিভাইন সায়েন্সের অপলাপ করা হয়। তাই সবার উপরে মানুষ সত্য। আর একবার বলি, ওষুধটি রোগীর জন্য নয়, রোগীর চিকিৎসা আপনি অবশ্যই করবেন, ওষুধটি দেবেন মানুষটাকে। আবার তাহলে আচ্ছা, এবার যেহেতু সময় কম, তাই আমি একসঙ্গে কয়েকটা ড্রাগ একটু ডিটি করে বলবো, ডিটেলসে বলতে গেলে অসুবিধা হবে। ও আরো বলেছিল কোরআনটা সব বলা হয়ে গেছে, আমি বলেছি না। ঠিক, প্লাটিনাম, ফ্লোরিকামাসিনাম আর একটু বলা দরকার। ঠিক, হ্যাঁ সেক্সুয়াল দিয়ে অনেকগুলো ড্রাগ বলা যায়, ফটাফট একটু বলে দিই, কারণ সব ক্ষেত্রে আপনি সেই দিনই পাবেন না, সেই দিনই সেমিনারে পৌঁছাতে পারবেন না। কিন্তু খুব এমন কিছু কথা বলবে যা দিয়ে সেদিনের মতো পিঠটা বাঁচান, পরে বলুন কাল আপনি দেখা করুন, আজকে আর ডাক্তার দারুণ, পরের দিন ডেকে নিয়ে ভালো করে শুনুন। আমি কয়েকটা ড্রাগ আমি অল্প অল্প করে একটু করে লিখিয়ে দেবো। শুরু করি কোন নাম দিয়ে, আমি শুধু প্রেসক্রাইবিং পয়েন্টটাই লিখবো। হ্যাঁ, নাম্বার 1 হলো ধীরে 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 একটা বড় অসুখ আজ ইনকিউরেবল মানে দুরারোগ্য অবস্থায় পৌঁছেছে। আপনাদের ভাষায় লিখুন। মূল কথা হলো খুব ধীর গতিতে দীর্ঘদিন ভুগতে ভুগতে আজ একটা মানুষ দুরারোগ্য অবস্থায় পৌঁছেছে। নাম্বার 1 কোনামের একটা বড় শর্ত, প্রেসক্রাইবিং পয়েন্ট হলে বলবেন, ধীরে সুস্থে লিখুন, কিন্তু তাড়াহুড়ো করে ভুল লিখবে না। আচ্ছা, আর একটি হলো নাম্বার 2 হলো হঠাৎ করে, একটা ধীরে বললাম, হঠাৎ করে যদি ম্যাটেরিয়াল লস হয়, লিখুন হঠাৎ করে যদি ম্যাটেরিয়াল লস মানে কিছু হারিয়ে যায়, লিখুন কিছু অর্থাৎ কিছু হারিয়ে যায়। এইবার নিচের লাইনে লিখুন হঠাৎ করে ম্যাটেরিয়াল লস বা কিছু হারিয়ে যায়। নিচের লাইনে লিখুন ম্যাটেরিয়াল লস মানে হলো খুব ঘনিষ্ঠ আপনজন হারিয়ে গেছে, খুব ঘনিষ্ঠ আপনজন হারিয়ে গেছে। ক খ করে লিখুন, ক খুব ঘনিষ্ঠ আপনজন হারিয়ে গেছে। তারপর থেকে ধীরে 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 আজকের এই পরিণতি। খ আমি তাড়াহুড়ো করছি না, আপনারা হলে বলবেন। খ গুরুত্বপূর্ণ জিনিস পুড়ে গেছে বা চুরি হয়ে গেছে, খুব গুরুত্বপূর্ণ জিনিস। খ বলছি, খুব গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিস আগুনে পুড়ে গেছে বা চুরি হয়ে গেছে। তারপর থেকে আমি জানি না ডাক্তারবাবু করা ঠিক কিনা, আমার তো মনে হয় তারপর থেকেই আমার এই মনের অবস্থা এরকম হয়ে গেছে। ধীরে ধীরে আজকে আমি এইরকম, সব কথা লিখতে হবে না, কিছু শুনেও নি। গ স্বামীর স্ত্রী হারিয়ে গেছে আর স্ত্রী স্বামী হারিয়ে গেছে, স্বামীর স্ত্রী হারিয়ে গেছে বা স্ত্রী স্বামী হারিয়ে গেছে। আচ্ছা, এবারটা যা বলবো লিখবেন না। হারানো মানে মরে যেতেও পারে, নাও পারে। ভাবুন ছাড়াছাড়ি হয়েছে, ভাবুন স্ত্রী অন্য কোনো পুরুষের সঙ্গে, আর ভাবুন
স্ত্রী অন্য কোনো স্বামী অন্য কোনো মহিলার সঙ্গে, বা স্বামী এতটাই কর্মব্যস্ত, এত বড় বিজ্ঞানী, এত বড় লেখক যে তাদের দাম্পত্য সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে, কারণ স্বামী একটা গুরুত্বপূর্ণ গবেষণার সঙ্গে যুক্ত, ইত্যাদি ইত্যাদি লিখতে হবে। লাস্ট পয়েন্ট, যখন কোন আইনের কথা ভাববেন কি ভাববেন না, সে হলো এত সব বিয়োগান্তক ঘটনার পরেও এত সব লিখুন। এটা কোন নম্বরে লিখবেন? এবার 1, 2, 3 নম্বরে লিখুন। এত সব, এটা আলাদা নাম্বার হবে, ও তো সাব নাম্বার, ও সাব নাম্বারে নয়, মেন নাম্বার। এত সব বিয়োগান্তক ঘটনার পরেও, এতগুলি বিয়োগান্তক ঘটনার পরেও মানুষটি কখনো নীতিভ্রংশ না নীতিভ্রষ্ট বলে, নীতিভ্রষ্ট হননি, হওয়ার কথা চিন্তাও করেনি, এটা লিখতে হবে। এত সব বিয়োগান্তক ঘটনার পরেও মানুষটি কখনো নীতিভ্রষ্ট হননি তো বটে, নীতিভ্রষ্ট হওয়ার কথা মনের মধ্যে ঠাঁইও দেননি, এটা কিন্তু লিখতে হবে। দিস পয়েন্ট ইজ ইন্ডিকেটিভ ফর কোনিয়াম ম্যাকুলেটাম। এই লাস্ট পয়েন্টটা কখনো, হ্যাঁ, নীতিভ্রষ্ট তো হননি, নীতিভ্রষ্ট হবার মতো চিন্তা মনে ঠাঁই দেননি। এই মনে ঠাঁই দেননি, এইটা কোনিয়ামের নিজস্ব সম্পত্তি। এই কথাটা অন্য কোনো ডাকে নেই, ঠাঁই দেননি। হ্যালো, কোনিয়াম শেষ। এরপরে প্লাটিনাম মেট, সবই কিন্তু সেক্সের ব্যাপারে বলছি। এই যে যদি তার মনে ঠাঁই পেয়েছে, মনে হয় কখনো, কিন্তু ভয় হয়, তাহলে না মনে হয়নি। কতদিন প্রস্তাব নিয়ে এসেছিল, কত বন্ধু কত কিছু বলেছিল, আমি কখনো নীতিভ্রষ্ট হইনি। কোনিয়ামের বৈশিষ্ট্য। আচ্ছা, এবার হচ্ছে লিলিয়াম টিক। ও ভুল করে বলে ফেলেছিল, আসলে লিলিয়াম টিক বলবো, প্লাটিনাম ভুল করে বলে ফেলেছি, প্লাটিনাম একটু পরে বলবো, লিলিয়াম টিক বলবো। এবার লিলিয়াম টাইগ্রিনাম, তো টিক লিখলেই হবে, টি লিখলেই হবে, LILT, LIL-T, এটা হচ্ছে রেপার্টরিতে এইভাবে লেখা আছে, LIL-T। আর এমনি পুরো নাম লিলিয়াম টাইগ্রিনাম। লিলিয়াম টাইগ্রিনাম বা LT লিখুন, সংক্ষেপে LT লিখুন। LT কোনিয়ামের মতো অনেকটা, কিন্তু তার মনের মধ্যে একটি দ্বন্দ্ব কাজ করে। দ্বন্দ্ব ব্র্যাকেটে লিখুন, ইংরেজিতে কনফ্লিক্ট, CONFLICT। দ্বন্দ্ব বা কনফ্লিক্ট কাজ করে, দ্বন্দ্ব বা কনফ্লিক্ট কাজ করে। এই কনফ্লিক্ট শব্দটা, দ্বন্দ্ব শব্দটা হচ্ছে সোল অফ দ্য ড্রাগ অফ লিলিয়াম টিক। ওখানে যেন বললাম মনে ঠাঁই দেয়নি, ওটা কোনিয়ামের নিজস্ব সম্পত্তি। আর এই কনফ্লিক্ট শব্দটা হলো লিলিয়াম টাইগ্রামের সোল অফ দ্য ড্রাগ ও নিজস্ব সম্পত্তি। কি সেটি? না, দ্বন্দ্ব। দ্বন্দ্বটা এবার লিখুন, দ্বন্দ্বটা কিসের মধ্যে? প্রথম হচ্ছে উগ্র যৌনতা ভার্সেস ধর্মীয় ভাবাবেগ। দ্বন্দ্বটা কিসের মধ্যে? উগ্র যৌনতা ভার্সাস ধর্মীয় ভাবাবেগ। হাতও কি করব, হাত মেলাই না কারো সঙ্গে, এভাবে জীবন কাটানো যায় না, এ পাপ, এ অন্যায়,
হাতে কি দিয়েছিল? এই দেখুন, আমি একটা সংকেত দিয়ে বলি, কোনায় আমার প্লাটিনামের বন্ধু হাত বাড়িয়ে দিয়েছে, বন্ধু হাত বাড়িয়ে দিয়েছে, কোনায় হাত ওখানেই রেখেছে, না চলে যাও বলছি। এবার কোনায় হাত উঠাই, লিলিয়াটি উঠিয়েছিল না, না। এই দুটো কথাই, এই যে ছবিটা দেখালাম, তো ভিডিওতে উঠে থাকবে, আপনারা সিটি দেখবেন, এটাই যথেষ্ট দুটো ড্রাগের জন্য। একজন হাত উঠায়নি আর হাত উঠিয়েছিল না। আপনি ড্রাগটাকে ভালো করে পড়বেন। দিস ইজ এনাফ টু প্রেসক্রাইব লিলিয়াম টি এন্ড কোনিয়াম মেক। আমি ড্রাগটাকে, যখন কোনো ড্রাগ নিয়ে কাজ করি, আমি ওর ভিতরে ভাবে ঢুকতে চাই, কেমন করে ওর থেকে মজা বার করব, যেন পড়তে গিয়ে একঘেয়েমি না আসে। তো হলো, তাহলে এর মধ্যে দ্বন্দ্ব, ও চায় উপভোগ করতে, কিন্তু ওর মধ্যে দ্বন্দ্ব এসে যায়। তাই উনি কি করেন জানেন? এদিকে সহ্য করতে হবে, বলেছে উগ্র যৌনতা আছে ওনার মধ্যে। এই উগ্র যৌনতাকে নিউট্রালাইজ করবার জন্য উনি নিজেকে ব্যস্ত রাখেন। একটা রুব্রিক্স আছে। নিজের এই দৈহিক কষ্টকে মিনিমাইজ করতে নিজেকে শব্দ হচ্ছে গো, নিজেকে ব্যস্ত রাখেন ধর্মীয় কাজের মধ্যে। লিখে রাখুন, নিজেকে এই দৈহিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে নিজেকে ব্যস্ত রাখেন ধর্মীয় কাজের মধ্যে। এক, মানে ক নাম্বার দিন, এই দৈহিক কষ্টের হাত থেকে বাঁচতে নিজেকে ব্যস্ত রাখেন। নাম্বার ক, ধর্মীয় কাজের মধ্যে। নাম্বার খ, সমাজ সেবামূলক কাজের মধ্যে। নাম্বার গ, কোন পেশার মধ্যে নিজেকে যুক্ত রেখে ইত্যাদি। মূল কথা হলো, তাকে যেভাবে বাঁচতে হবে, যেহেতু সে কোনো বন্ধুর হাত ধরতে পারছে না, বন্ধু বা বান্ধবীর হাত ধরতে পারছে না, তাই তাকে শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে নিজেকে ব্যস্ত রাখবার মতো মানসিকতা, এটা লিলিয়াম টিগের নিজস্ব সম্পত্তি, সোল অফ দ্য ড্রাগ। পরের ড্রাগ ফ্লোরিকাম অ্যাসিডাম, হ্যাঁ, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, অ্যাসিড হাইড্রোফ্লোরিক, অনেক নাম এর। হাইড্রোফ্লোরিক অ্যাসিড, অ্যাসিডাম হাইড্রোফ্লোরিকাম, তারপরে অ্যাসিড হাইড্রোফ্লোরিক, যা খুশি লিখুন। হ্যাঁ, ফ্লোরিক অ্যাসিড। কাল বলেছিলাম, একটা কথা বলে রাখি, না লিখলেও চলবে, যেহেতু কোনিয়াম কোনোভাবেই নিধিচ্যুত হন না, নিজের শরীরের উপর সেই পীড়ন হয়, পীড়ন, কম্পালসিভ থটস, কম্পালসিভ অ্যাকশন, তার জন্য উনি ওই বিভিন্ন বাতিক, আমরা যাকে বলি ম্যানিয়া, এইসব ম্যানিয়ায় আক্রান্ত হন এনরা। খোঁজ নিয়ে জানুন, স্বামী মারা যাওয়ার পর থেকে ধীরে ধীরে আমি আমার শাশুড়ির মতো হয়ে গেছি। কিরকম না, শাশুড়ি এরকম করতেন,
এই ধোয়াধুয়ি, ঝাড় দেওয়া, 3 বার মোছা, 3 বারের জায়গা 6 বার মোছা, একটা তালে 1 বারের জায়গা 10 বার ধোয়া, একটা কাপড় 1 বারের জায়গা 10 বার ধোয়া, ইত্যাদি ইত্যাদি। মানে এটাও এক ধরনের কি বলবো, একটা বিকৃতি হয়ে যায়। হ্যাঁ, ম্যানিয়া, এইগুলো এরা হচ্ছে অ্যাকচুয়ালি কম্পালসিভ ডিসঅর্ডার, কম্পালসিভ থটস এন্ড কম্পালসিভ অ্যাকশন। কারণ দেখুন, প্রকৃতিকে আপনি জয় করবেন কেমন করে? আমরা তো এই প্রকৃতির মানুষ। স্বামী স্ত্রী ঘর করবে শান্তিতে, সংসারে শান্তি বজায় থাকবে, বাচ্চারা সুস্থ হয়ে থাকবে, কিন্তু প্রকৃতি তো সবসময় এই শান্তি পেতে দেয় না। একজনকে কেড়ে নেয়, বা দুজনের মধ্যে দ্বন্দ্ব বানিয়ে দেয়, মানে ঝগড়া বাঁধিয়ে দেয়, ডিভোর্স করিয়ে দেয়, বা অন্য একজন স্বামীর সঙ্গে অন্য একজন বান্ধবীর বন্ধুত্ব করিয়ে দেয়, অথবা স্বামী অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত হয়ে অন্য দূরে চলে যেতে বাধ্য হলো। অল দিস থিং। তাহলে এই মানুষটাকে তো বাঁচতে হবে। এ তো প্রকৃতির জীব, এ তো আকাশ থেকে পড়েনি, এর শরীরে রক্ত মাংস আছে। তাহলে মানুষটি কি করে বাঁচবে? এই কষ্ট সহ্য করতে গিয়ে এর মধ্যে নানা রকম আচরণগত বিকৃতি আসতে থাকে। ঠিক এমন করেই আসে লিলিয়াম টিকের মধ্যে, যদি উনি সেভাবে নিজেকে ব্যস্ত না রাখতে পারেন। কিন্তু ব্যস্ত না থাকলো দিনের বেলা, রাতের বেলা কি করবেন? আমি একটা পেশেন্ট পেয়েছি, বুঝলেন, সে হচ্ছে সন্ধ্যার পরে তার শ্বাসকষ্ট হয়। কবে থেকে? স্বামী মরে যাওয়ার পরের থেকে। কেন? প্রথম দিন বলেনি, দ্বিতীয় দিন বলেনি, তৃতীয় দিন বলেনি, চতুর্থ দিন আমি বুঝতে পারছি, আমি অনুমান করছিলাম, কিন্তু শ্বাসকষ্ট হয়তো আমার ডাল ব্রেন, তাই আমার বুঝতে অসুবিধা হয়েছে। সন্ধেবেলায় আমার উত্তেজনা আসে শরীরে, আমার তখন ঘন ঘন হাই ওঠে, আর আমার শ্বাসকষ্ট শুরু হয়। এমনই মানুষ, এমনই শরীরের কষ্ট। ওটা একটা খাবারের জিনিস, বই অন্য কিছু ভাবার দরকার নেই। ওটা না লজ্জার, না গোপন করবার, না কিছু। অত একজন ডাক্তারের কাছে ওটার একটা বিশেষ গুরুত্ব পাওয়া উচিত, তাহলে রোগী চিকিৎসায় সহজ হবে। কারণ একটা মানুষকে কনভিন্স না করতে পারলে সে তার মনের কষ্টের কথা, শরীরের জ্বালার কথা কিছুতেই প্রকাশ করা, হোক মেয়ে ডাক্তার, থোড়ি না বলবে। আপনাকে একটা ছেলে এসে প্রথম দিনই তার সেক্সের কথা বলে দিবে? বলবে। কে বলবে? অ্যাসিডাম হাইড্রোফ্লোরিকাম। ও প্রকাশ্য দিবালোকে ও সেক্সের কথা বলতে পারে, ওর কাছে মুখে এতটুকু আটকায় না, নির্লজ্জের মতো বলতে পারে। কারণ ওর কাছে যেন সেক্সটাই জীবন, ওটাই আনন্দ, ওটাই সবকিছু, জীবনের চরমতম পাওয়া। ও বলে, আমি ওসব নীতি বুঝি না, আমি ওসব ধর্ম বুঝি না, আমার ওসব কিছুর ভয় নেই, আমি জানি এসছি দুনিয়ায় একদিন, যাবো একদিন, যে কদিন বাঁচবো শুধু এনজয় করবো, এনজয় করবো আর এনজয় করবো। কিভাবে করবো? বিকৃত যৌনতা এদের মধ্যে। তারই আর এক নাম হোমোসেক্সুয়ালিটি। খুব বড় ওষুধ হাইড্রোফ্লোরিকাম অ্যাসিডাম। এরা স্ত্রীর সঙ্গে সেক্স করতে এদের অসহ্য লাগে, ভালো লাগে না। সেম সেক্সে সেক্স করতে এদের সব থেকে বেশি আনন্দ পায় এরা। অ্যাসিডাম হাইড্রোফ্লোরিকাম। অন্য কোন ড্রাগে আছে আমি খুব ভালো জানি না, কিন্তু যেহেতু আমি হাইড্রোফ্লোরিকামের পেশেন্ট পেয়েছি, আমার পেশেন্ট সেভাবে রেসপন্স করেছে, তাই আমি শেষ করলাম। আবার যখন দেখা হবে তখন দেখা হবে। এখন কিছু প্রেসক্রাইবিং পয়েন্ট সম্বন্ধে কিছু বলবেন? ও সেই কথাটা, এই যে জন্ম প্রতিরোধক ব্যবস্থা, এতে যে ক্ষতি হয়, আপনি কি এর ব্যাপারে কিছু বলবেন? আমি বলেছিলাম বলবো, কিন্তু আমি ভুলে গেছি, তো দুঃখিত, আমি বলছি না। আমি ওনাকে জবাবে বলেছিলাম যে যদি কেউ ট্যাবলেট খান তাতে করে তার বাচ্চা না হয়, এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কি? এটা একটা অসুস্থকর অবস্থা। মানে পরিণত বয়সের পুরুষ বিপরীত লিঙ্গের সঙ্গে মিলবে, ফলে একটি বাচ্চার জন্ম হবে, এটা সুস্থতার লক্ষণ। কিন্তু আর্থসামাজিক পরিস্থিতি যা, তাতে যদি এই সুস্থতাকে আগে বাড়তে দেওয়া হয়, তাহলে ভয়ঙ্কর অবস্থা হবে দেশের, পরিবারের। তার জন্য সরকার এই ঘটনাটাকে প্রতিরোধ করতে কিছু ব্যবস্থার কথা বলেছেন। সেই ব্যবস্থা নিতে গিয়ে মায়েদের শরীরের ক্ষতি হয়, পুরুষদের জন্য ব্যবস্থা আছে, সেই সব ইনজেকশন, সেগুলোও ক্ষতি হয়। কিন্তু হোমিওপ্যাথি তো মানুষের সুস্থতার জন্য, তাই কাউকে অসুস্থ করে বাচ্চা বন্ধ করা হোমিওপ্যাথিতে হবে না।
এটা প্রকৃতির নিয়ম, বিপরীত লিঙ্গ মিলিত হবে, জন্ম হবে একটি নতুন সন্তানের, এটা সুস্থতার লক্ষণ। আবার আমি এ কাজ করব না, আমার 10টা 20টা যতগুলো হয় হোক, এটাও অসুস্থতার লক্ষণ। ওষুধ দিয়ে বন্ধ করা হচ্ছে, তাতে একটা মানুষকে অসুস্থ করা হচ্ছে, সেটাও ঠিক। অ্যাকচুয়ালি বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থকে এভাবেই মেনে নিতে হয়, তাতে করে মেয়েদের শরীরে যে ক্ষতি হবে সেটা মানতেও হবে। কারণ না হলে দেশে পৃথিবীতে জনবিস্ফোরণ হবে, সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। একটা হলো তার অন্যতম যেটা, সেটা হলো বেসিক ক্যারেক্টার অফ অ্যান ইন্ডিভিজুয়াল। বেসিক ক্যারেক্টার সেটা কি, এবং আমরা কোনটাকে বেসিক ক্যারেক্টারের হেলদি দিক মনে করব, কোনটাকে সিক দিক মনে করব। আমরা যে সমস্ত চরিত্রগুলো নিয়ে জন্মাই, এগুলি আমরা আমাদের পূর্বপুরুষের থেকে পাওয়া। এইগুলিকে বলা হয় মৌলিক চারিত্রিক বৈশিষ্ট্য বা বেসিক ক্যারেক্টার। কিন্তু আমরা যখন বড় হতে থাকি, বিদ্যা বুদ্ধি হয়, জ্ঞান হয়, আমাদের মধ্যে বিভিন্ন ধ্যান ধারণার পরিবর্তন হতে থাকে। ফলে আমরা ছোটবেলায় যে বৈশিষ্ট্যগুলি নিয়ে জন্মেছি তাকে বেসিক ক্যারেক্টার বলা হয়। আবার এই পরিবর্তনটাও নির্দিষ্ট নিয়ম মেনে হয়। কখনো বা কিরকম, আগে প্রচুর শান্ত ছিল বাচ্চা, ভীষণ ভীতু ছিল বাচ্চা, ভীষণ রাগী ছিল, ভীষণ ভীতু ছিল, ভীষণ শান্ত ছিল, ভীষণ ভীতু ছিল, ভীষণ লাজুক ছিল। বাচ্চা বড় হতে হতে চরিত্রের কিছু পরিবর্তন এলো। কি এলো? শান্ত বাচ্চা ধীরে ধীরে অশান্ত হতে লাগলো, লাজুক বাচ্চা ধীরে ধীরে নির্লজ্জ হতে লাগলো, ভীতু স্বভাবের বাচ্চাটি ধীরে ধীরে প্রচন্ড দুঃসাহসী হতে লাগলো। আমরা দেখতে পেলাম জন্মেছিল যখন, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে ছিল একটা শান্ত সৌম্য অবস্থা। তারা ঘর ছেড়ে তেমন কোথাও যেত না, মায়ের কাছে থাকতো। মা ভীষণ খুশি ছিলেন। মা বলতেন, আমার বাচ্চাটি এতটাই শান্ত যে একসঙ্গে এমন বাচ্চা 10টাও মানুষ করা যায়। পাশের বাড়ির লোক বলতেন, তোমার ঘরে বাচ্চা আছে, বোঝা যায় না তো। এমন ভালো ভালো গুণ ছিল তার মধ্যে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলি খারাপের দিকে গেছে। আবার উল্টো ঘটনাও হয়, অনেক দুষ্টু, অনেক কান্না করা বাচ্চা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে শান্ত হয়েছে। আবার অনেক বাচ্চা প্রথম থেকেই অশান্ত, পরে পরেও অশান্ত, প্রথম থেকেই রাগী, পরে পরেও রাগী। পড়াশোনা থেকে শুরু করে একদম জন্মে কান্নাকাটি, সব কিছু ভালোর দিকে ছিল। প্রেসক্রিপশন করবার সময় যদি এই বৈশিষ্ট্যটি না পাওয়া যায়, আপনি আদারওয়াইজ প্রচ্ছবে যন্ত্রণা, পায়ে নিজের যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি দিয়ে একটা জায়গায় পৌঁছে গেলেন, মেডো দিয়ে দিলেন, ফ্যামিলি হিস্ট্রি ইত্যাদি থেকে, প্রচ্ছাবদারে পুজ ইত্যাদি থেকে, প্রেসক্রিপশন কিন্তু ঠিক হয়নি ভাই। কারণ ও বেসিক ক্যারেক্টারকে স্যাটিসফাই করে না। আবার একই ঘটনা সেন্সিসের ক্ষেত্রেও, পার্থক্য শুধু ও লাজুক। কিন্তু কোনিয়াম ম্যাক ধীরে ধীরে খারাপ হয়েছে। কি খারাপ হয়েছে? রোগের লক্ষণগুলি ধীরে ধীরে বেড়েছে। প্রথম দিকে বোঝা যেত না, পরে পরে একটু একটু বোঝা গেল। তখন 5 বছর বয়স, সেই যে বাড়া শুরু হলো, এখন 75 বছর বয়স। এখন কিন্তু চিকিৎসকরা বলেছেন যতদিন বাঁচবে এই ট্যাবলেটের উপর রাখতে হবে, না হলেই বাড়াবাড়ি হবে। থ্যাংকস।
মিনিটের মধ্যে শেষ করতে হবে। আমি নেক্সট আলোচনা যাবার আগে আপনার নামাজ পড়ে চা খেয়ে আসবেন, তারপর বলবো ডিএনএ কিভাবে নষ্ট করবে। যেমন ছেলে এই অডিয়েন্সে বলেছেন যে ভুলবশত ঔষধ প্রয়োগ করা হলে বা দেওয়া হলে ক্রিয়া কিভাবে নষ্ট করবো। এ দারুণ প্রশ্ন, মানে মাথা বাঁচাবার জন্য থ্যাংকস এ লট। কথা হলো আপনি একটা প্রেসক্রিপশন করে দিয়েছেন, কোনো প্রমাণ এক্ষুনি করা যাবে না এক্ষুনি যে আপনি ভুল করেছেন। ওষুধ দেওয়া হয়ে গেল, রুগী বাড়িতে গিয়ে ফোন করলো খুব কষ্ট হচ্ছে, বেড়ে গেছে, কি করবেন তখন? আপনি যদি বলেন যে অ্যালোপ্যাথি খান, তাহলে আপনার কাছে ও রুগী আসবে না, আপনাকে ঠিক করতে হবে। তার জন্য কি হবে, আপনাকে জিরো পোটেন্সির ওষুধ মানে 50 মিলিসিমাল দিতে হবে। সেম মেডিসিন আপনি নাক দিয়েছেন আর ভাবুন, টেনেন্ড্রা দিয়েছেন আর ভাবুন, প্লাটিনাম মেড দিয়েছেন আর ভাবুন, যা হোক দিয়েছেন, আরাম মেড দিয়েছেন। তো এই আপনি দিয়েছেন কত, যেহেতু বলা হয়েছে ঋষিদের থেকে শুনে 10 ml দেবেন, 10 ml দিয়েছেন, অ্যাগ্রাভেশন হয়ে গেছে ভীষণ। এবার আপনাকে দেখতে হবে কতক্ষণ পর অ্যাগ্রাভেশন হয়েছে ভাই। ওষুধ খাওয়ার কিছু সময় পরে বলুন কি হয়েছে, চুলকানি খুব বেড়ে গেছে, আর কি, আর কিছু নয়। তার জন্য কি কষ্ট হচ্ছে, কি কষ্ট হবে, চুলকাচ্ছি, চুলকিয়ে রক্ত বার করে দিচ্ছি। খাওয়া দাওয়া কি করেছেন, ওই আর কি, অন্যদিন খাই না, আজকে দুটো খেয়েছি। তাহলে পেশেন্টকে বলতে হবে ফাইটম দেওয়া থাকবে, এসএল দেওয়া থাকবে, জলে মিশিয়ে বারবার খান, মানে মেডিসিন ঠিক আছে। কেন এতদিন পরেও খাওয়া বেড়ে খেতে পেরেছে বাড়িতে গিয়ে, শুধু চুলকে চুলকে লাল হয়ে যাচ্ছে, একটু গরম জল খেতে দিন ফাইটামের সঙ্গে, তাহলে কি হবে। কতকে বলেছেন প্রমিডান্তর খান, প্রতি ঘন্টা একটু একটু করে কমবে, বলবেন আপনি আমাকে 5 ঘন্টা পরে ফোন করুন, ততক্ষণে অনেকটাই কমে গেছে। তাহলে কি হলো, যদি বেড়ে যায় তাহলে গরম জল আর ফাইটাম দানা ইত্যাদি ইত্যাদি। কিন্তু সত্যি সত্যি ভুল হয়েছে, তাহলে কি করে বোঝা গেল? তাহলে তো তবু দুটো খেয়েছিলাম, আজকে আপনার থেকে ওষুধ আনার পর খিদেই পাচ্ছে না, পায়খানা হচ্ছে না, কিছু না, তারপর বোঝা গেল সত্যি ওষুধ ভুল হয়েছে। তার জন্য কি করতে হবে, আপনি প্রোটিনটাইজ মেডিসিন 10 ml দিয়েছেন, তাহলে 50 মিলিসিমাল 0.1 দিয়ে দিন। ওটাকে আপনি হাফ লিটার 400 গ্রাম বা 250 গ্রামের গ্লাসের জলে মিলিয়ে বারবার খেতে দিন, 10 বার 1 চামচ করে। কিছু সময়ের মধ্যে ওনার কষ্টটা কমে যাবে, আপনার পিঠটা বাঁচলো। আপনি বলুন ঠিক আছে ওটা খেয়ে কমে যাক, আপনি কালকে দেখা করুন, তো আমি এখন একটু ভালো আছি, ঠিক আছে কালকে দেখা করুন। এবার আপনি আপনার ভুল খুঁজবেন, কোথায় ভুল হয়েছে, যে ক্ষতিটা হয়েছিল 50 মিলিসিমাল মিনিমাইজ করবে, আর মিনিমাইজ করার পরে কিছু তো তবু থাকবে। পরের দিন যখন আপনি চেষ্টা করে আবার একটা ডাকে পৌঁছবেন মিনিমাম খুঁজতে গিয়ে, সেই ব্যাপারটাকে রেকটিফাই করে দেবে। বোঝা গেছে? যদি ভুল মেডিসিন প্রেসক্রিপশন করা হয়ে যায়, যে ক্ষতিটা হবে 0/1 মিনিমাইজ করবে, কিন্তু পুরোপুরি ঠিক করতে পারবে না। তার জন্য অপেক্ষা করে থাকতে হবে, পরের দিন পেশেন্ট এলে আবার তার জন্য রিকেস টেকিং করতে হবে। রিকেস টেকিং করলে আপনাকে আবার ডিসিশনে পৌঁছাতে হবে। অ্যান্টিডোট কে না, নো অ্যান্টিডোট ইজ নিডেড, লোয়ার পোটেন্সি ইজ অ্যান্টিডোট এনাফ। ভূত হয়েছে, হ্যাঁ না না, আমি বলছি যে সেন্ডিসিমাল দেওয়া হয়েছিল, কষ্ট বেড়েছে, মানে বোঝা গেল সত্যি কষ্ট বেড়েছে, ভুল হয়েছে। 50 মিলিসিমাল মিনিমাইজ করবে, কিন্তু বলে যাচ্ছিল না না তো চুলকাচ্ছে কিন্তু ঘুমোতে পারছে, তো কালকে দেখা করবে। এবারে সে নিউলি কেসিং করতে হবে আবার অন্য পথে। ক্যামেরা কই জাহাঙ্গীর ভালো করতো, চলে যাবে। আমার তো একেবারে খুব বাড়ি চলতে আসছে। হ্যাঁ আমাকে উঠান। ভাই আমার এটা একটু মেরে দিতে হবে।
ভালো আছে, রাত 10টা পর্যন্ত চলবে। মঞ্চে এসে বসার জন্য বিনীতভাবে অনুরোধ জন্য আপনাকে মঞ্চে এসে যার জন্য যে সংক্ষিপ্ত একটু বক্তব্য দিবেন এবং এরপরেই আমাদের শ্রদ্ধা একটা হোমিওপ্যাথি। তো আমরা যাকে অ্যালোপ্যাথি বলি, যাকে হোমিওপ্যাথি বলি, এই অ্যালোপ্যাথি নামটাও আমাদের হোমিওপ্যাথির জনক স্যার স্যামুয়েল হ্যানিম্যান থেকে প্রাপ্ত। স্যার স্যামুয়েল হ্যানিম্যান সালে 1790 সালে এই ওষুধটা ডিফার করেন যে এটা অ্যালোপ্যাথি, এটা হোমিওপ্যাথি। তো তারই পরিপ্রেক্ষিতে আমাদের মধ্যে একটা দৈন্যদশা কাজ করে, যেটা আমাদের যদি পাশাপাশি চেম্বার হয়, আমরা প্রথমে বলি যাই ডাক্তার হলো নাকি, আমাদের হোমিওপ্যাথির উত্থান কোনোদিনও হবে না। তো যাই হোক, আমার ডাকে জানায় হয়তো আপনাদের শিক্ষায় কিছুটা বিঘ্নিত হয়েছে, আপনারা আমাকে ক্ষমা করবেন। আর আমাদের যদি ভুল ভ্রান্তি থাকে, দয়া করে কোনো সহৃদয় ভাই যদি স্টেজে ব্যাখ্যা দেন, আমি সেটা সাদরে গ্রহণ করব যে ভাই আপনাদের এটা ভুল আছে, এটা সংযত হইতে হবে, যেটা আমরা আগামী দিনে যাতে আরো ভালো করতে পারি। আসসালামু আলাইকুম স্যার। মানে হচ্ছে রুগী যেদিন প্রথম এলেন আমার কাছে, প্রথম দিন সব কথা, সব ভিতরের কথা পাওয়া সম্ভব নাও হতে পারে। তো তখন আমাদেরকে বেশি করে নির্ভর করতে হয় বেসিক ক্যারেক্টারের উপর। জেনেটিক সায়েন্স আমাদেরকে এটা বুঝতে সাহায্য করে কি আমরা আমাদের পূর্বপুরুষের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন করে বহন করছি এবং সেগুলি ক্রমে ক্রমে কিভাবে ধাপে ধাপে পরিবর্তিত হচ্ছে বা হচ্ছে না, একই থেকে যাচ্ছে। যদি বা পরিবর্তন হয়, কোনোটা বা ভালো থেকে খারাপে অবনতি হচ্ছে, কোনোটা বা আবার খারাপ থেকে ভালোই উন্নীত হচ্ছে, যা হচ্ছে হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন একটা একটা মানুষের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ভাবে ক্রমে ক্রমে পরিবর্তিত হতে থাকে, কোনোটা বা আবার একই থাকে। ঠিক এমন করে ওষুধগুলিরও চারিত্রিক বৈশিষ্ট্য এমনই দেখা যায়। তাহলে যদি আমাদের কাছে জানা ওষুধ রাজির মধ্যে সেই সব চারিত্রিক বৈশিষ্ট্যগুলি যদি আমাদের নখদর্পণে থাকে, তাহলে যে মানুষটি আমার সামনে বসে আছেন, আমি তার সঙ্গে গল্পচ্ছলে যদি সেই চারিত্রিক বৈশিষ্ট্যের প্রমাণ পাই। এখানে একটা কথা বলা খুব জরুরি, ডাক্তার হয়ে পেশেন্টকে জিজ্ঞাসা করা আর তার একজন শুভাকাঙ্ক্ষী সেজে তার সঙ্গে গল্প করে তার মনের কথা বের করা মধ্যে কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। কিছু প্রেসক্রাইবড ইন্টারোগেশন আমাদেরকে ওষুধ প্রেসক্রিপশন করতে শেখায়, কিন্তু সেই ওষুধটি সম্ভবত রোগীর জন্য ঠিক আছে, মানুষটির জন্য নেই। সকাল থেকে এমন কথা অনেকবার হয়েছে। তো এই পর্বে আমি যা বলতে চাইছি সে হলো, আমরা যেমন করে আমাদের বাবা মা ভাই বোন প্রতিবেশীদের স্বভাবগুলিকে আমরা খেয়াল করি, ঘরের বাচ্চাদেরকে খেয়াল করি, ঠিক ওষুধ পড়বার সময় আমাদের সেটিও খেয়াল করা ভীষণ ভীষণ জরুরি যে এই ওষুধটির মধ্যে কি ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে। বাজারে যত বই আছে সবগুলিতে কিন্তু এইভাবে লেখা হয়নি।
সেদিক দিয়ে আমি বলবো, আপনারা যদি লেটেস্ট যে লেখকগুলি এর উপরে কাজ করে চলেছেন, তার মধ্যে একজন ফারুক জে মাস্টার, মহারাষ্ট্রের বাসিন্দা, রজন শঙ্করন মহারাষ্ট্রের বাসিন্দা, বিদল কাস গ্রিসের বাসিন্দা, এরকম এখনকার লেখকদের বই পড়লে কিন্তু আপনারা এইগুলি দেখতে পাবেন। চিরাচরিত পুরোনো দিনের বই, অবশ্য কেন সাহেবের বইতেও কিন্তু এ ধরনের কিছু কিছু ড্রাগ লেখা আছে, সবগুলি নেই। কিন্তু বাকি যে লেখকগুলির কথা বলেছি, এই সব স্বনামধন্য লেখকদের বইয়ের মধ্যে কিন্তু একটি মানুষের জীবন কাহিনী, জন্ম থেকে কিভাবে তার চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন হয়, জন্ম থেকে নয়, জন্মের আগে থেকে, সেগুলো কিন্তু লিখেছেন। এই ব্যাপারে বেশি করে আলোকপাত করেছেন ফারুক জে মাস্টার, মহারাষ্ট্রের বাসিন্দা। এনার একটি বই আছে, ক্লিনিক্যাল অবজারভেশনস অফ চিলড্রেন রেমেডিস। এই বইটাতে কিন্তু মানুষটি জন্মাবার আগের কাহিনীগুলো ভীষণভাবে সুন্দর করে লিখেছেন। যদি আপনাদের কখনো সুযোগ হয় বইটা সংগ্রহ করার, দেখবেন সব ড্রাগ না হোক, অনেকগুলি ড্রাগের পেটে বাচ্চা থাকাকালীন অবস্থা থেকে শুরু করে পরবর্তীকালে অনেক দূর পর্যন্ত উনি লিখেছেন, যেটা পড়লে কিন্তু আপনারা এই যে আলোচনা হলো 2 দিনের, এর প্রতিধ্বনি সেখানে শুনতে পাবেন। আপনাদের ভালো লাগবে কি? এগুলি আমার কথা একটাও নয়, আমি কোনো না কোনো লেখকের থেকে এই লেখাগুলি সন্ধান করেছি, সেগুলি আপনাদের জন্য আমি বয়ে এনেছি, আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। ক্লিনিক্যাল অবজারভেশনস অফ চিলড্রেন রেমেডিস, ফারুক জে মাস্টার। তো লিখছেন যখন, বাকিটাও লিখে রাখুন। ম্যাট্রিমেটিকা ভাইভা, ফিথল কাস। ফারুক জে মাস্টার বললাম, হ্যাঁ ফারুক জে মাস্টার। বইটার নাম ক্লিনিক্যাল অবজারভেশনস অফ চিলড্রেন রেমেডিস। না, ভিতর কাছে ছোট একটা বই আছে তো, এসেন্স অফ ম্যাট্রিমেটিকা। ওর তো দাম কম, কয়েক টাকা দাম মাত্র, কিন্তু বইটা দুর্দান্ত। প্রত্যেকটা লাইন ভাববার, এবং সবই প্রায় মনকে কেন্দ্র করে। ওখানে হেড টু ফিট নেই। আপনি খুব বড় কথা বলেছেন, এটা বাস্তব, একদম সত্য। কত ভাগ সত্য? 100-র মধ্যে 1000 ভাগ সত্য। ওটা বলবো না, ওটা পরে ওনার থেকে জানবেন। আমার একটা ডিমান্ড আছে স্যার, ভুলে যাবেন না। কি? আপনাকে মনে করতে হবে, ওটা আপনি ওয়াদা করেছেন। মনে পড়েছে, বলবো। আমি পড়াইয়ে দিয়েছি, বলুন আমার ডাকটা। বলছি তো, আর একটা বই বলেছি, এসেনশিয়ালস অফ ম্যাট্রিমেটিকা। ওটা বিদল কাসের ছোট্ট বই, আর ওইটা বড় বই। ওটা আই অ্যালফাবেট পর্যন্ত বেরিয়েছে, আই, এ থেকে আই, এখন অনেক বাকি। আর একটা বই হলো দ্য সোল অফ দ্য রেমেডি, দ্য সোল অফ দ্য রেমেডি। ওটা হচ্ছে রজন শঙ্করন। আর একটি বই হলো সার্ভাইভাল, 2-3টে ভলিউমে আছে। সার্ভাইভাল, ডক্টর রজন শঙ্করন। আপনারা সব বই পড়ুন, এক একটা বই থেকে জানা যাবে না। যেমন সিপিয়া বুঝতে গেলে বিল গ্রে, সিপিয়া বুঝতে গেলে বিল গ্রে। স্ট্যাসিস, no stasis, no sepia. Bill Gray, the knowledge is given by one of the student of Bithal Kas. Nancy Herrick, also the student of Bithal Kas. Bithal Kas খুব বড় জায়গা জুড়ে আছেন হোমিওপ্যাথি জগতের।
স্যাররা যেমন এগিয়ে দিয়েছেন, হ্যানিম্যান সাহেব, কেন সাহেব, ফ্যারিংটন সাহেব, এরকম অনেক স্টলওয়ার্ড বিদুল কাস মডার্ন লেখকদের মধ্যে খুব বড় জায়গায় পৌঁছে গেছেন, একটা ড্রাগের মন নিয়ে এত কাজ করেছেন। এটা যেমন সত্য কথা, তেমন আমরা যদি সৎ পথ মেনে এগিয়ে যেতে পারি, আমি আমার অ্যাসিড বেনজোইক নিয়ে যে কাজ করেছি, আগামী দিনে যখন আমার লেখাটা বার হবে আপনারা দেখবেন কোন লেখকের বইয়ে তার কোনো দিশা আমি করতে পারিনি। আমার পেশেন্ট আমাকে অ্যাসিড বেনজোইক শিখিয়েছে, আমি অনেক বড় কাজ আমি ওখানে করে রেখেছি। অ্যাকোয়া মেরিনা নিয়ে আমি অনেক বড় কাজ করে রেখেছি, ধীরে ধীরে প্রকাশ পাবে। তো আমার মনে হয় আমরা সবাই যদি এই লেখকদের পথ অনুসরণ করি, আমরা একটা লেখা ওখানে টানাবার কথা ছিল, আমার লেখা নয়, সেই ওটা ছিল কি আমার বইয়ের উপর পেজে আছে, সব বইগুলো এটা থাকে, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তির ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। আর একটা কথা এবারের সম্পাদকীয়তে ছিল, জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষা লব্ধ ধনে।